আসসালামু আলাইকুম। সবাইকে আজকের এই ডিসকাশন সেশনে স্বাগত। আমি আবরার হাসান, 5th ইয়ার ঢাকা মেডিকেল কলেজ। তোমরা এখানে অনেকেই আমার ইয়ারের, বেশিরভাগই আমার ইয়ারের, অনেকে আমার মেডিকেলের ব্যাচমেটও। তো তোমাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য ডিসকাশন সেশনে। আমি প্রথম ক্লাসে বলে নিয়েছিলাম যে আসলে নর্মালি যেটা দেখা যায় যে ইউজুয়ালি একজন যখন কোনো কিছু একটার উপর ডিসকাস করে বা ক্লাস নেয়, ইউজুয়ালি হি অর শি হ্যাজ পাসড দ্যাট লেভেল অ্যান্ড ইজ এট আ হায়ার লেভেল। তো আমি শুরুতেই এটা বলে নিচ্ছি যে আমি নিজে এখনো 5th ইয়ারে, তাও আমি গাইনি বা অবজার্ভ ক্লাসটা মানে ডিসকাশনটা করছি জাস্ট অ্যাজ ওয়ান ফ্রেন্ড হেল্পিং আউট অ্যানাদার ফ্রেন্ড। আমাদের যেহেতু অনেকেরই গাইনি এবং অবজার্ভ হয়নি, অথচ আমাদের এখনই অনেকে ব্লগ পোস্টিং চলছে। সো আমি চেষ্টা করছি যে জাস্ট লং কেস গুলো যদি আমরা একটু ডিসকাস করে ফেলতে পারি, তাহলে হচ্ছে আমাদের মানে প্রফের ভাইভার 50% একটা প্রিপারেশন মোটামুটি আমাদের হয়ে যাবে। আর একই সাথে লং কেসের যে টপিকগুলো, সেটা গাইনি হোক বা অবস হোক, সেগুলো এতটাই কোর টপিক যে সেগুলো থেকে ভাইভাতেও অনেক কার্ড কোয়েশ্চেন থাকে। সো আমি সেই মানে আশা নিয়েই আমি আসলে এই জিনিসটা ডিসকাস করছি। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। এবং মেডিবি এবং সাদমান ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এই এভাবে ডিসকাস করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে লকডাউন টাইমে বা কোয়ারেন্টাইন টাইমে গ্রুপ স্টাডির অনেক অভাব, যেটা আমরা হলে থাকলে যেটা করতাম বা ক্লাসে থাকলে যেভাবে করতাম। তো চেষ্টা করছি যে একজন ফ্রেন্ড যেভাবে আরেকজন ফ্রেন্ডের সাথে ডিসকাস করে, এখানে অনেকটা সেই স্টাইলে একটু ডিসকাস করতে। আর এখানে আমার যে সিনিয়র অনেক ভাইয়া আপুরা নিশ্চয়ই থাকবেন। আমার যে কোনো ভুল হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কাইন্ডলি ট্রাই টু কারেক্ট মি। আচ্ছা, ঠিক আছে। আমি আগের দিন হচ্ছে অ্যান্টিপার্টাম হেমোরেজ ডিসকাস করেছিলাম। ওখানে মেইনলি প্ল্যাসেন্টা প্রিভিয়াটি ডিসকাস করেছিলাম, আর অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টাটা যতটুকু না হলেই নয় ততটুকু ডিসকাস করেছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে মানে হাইপারটেনসিভ ডিসঅর্ডারের মধ্যে যেই লং কেসটা আসে, প্রিএক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়াকে অনেক সময় প্রিএক্লাম্পসিক টক্সিমিয়া নামেও নামকরণ করা হয়। তো যাই হোক, আমরা ফার্স্টে আমরা দেখে নিই যে মানে হাইপারটেনশন কি আমরা তো সবাই জানি। এখন মানে ফিজিওলজিক চেঞ্জেস ইন প্রেগন্যান্সিতে আমরা পড়েছিলাম যে প্রেগন্যান্সিতে ব্লাড প্রেশার একটু হলেও এলিভেটেড থাকে নর্মাল থেকে। সো হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি কিন্তু জাস্ট ব্লাড প্রেশার এলিভেটেড হলে হবে না। কখন হবে? একটা হচ্ছে যে ব্লাড প্রেশার মোর দেন 140/90 মিলিমিটার অফ মার্কারি। এটা কোনো জায়গায় এভাবে আছে, মোর দেন অর ইকুয়াল টু 140/90, কোনো জায়গায় আছে মোর দেন 140/90। বাট যাই হোক, ইটস নট ইম্পর্টেন্ট। যেহেতু ভাইভা, সেহেতু তোমরা এখানে যেটাই বলবা এত ধরবে না। আর অ্যাটলিস্ট অন টু অকেশন। আর মানে হচ্ছে কি, শুধু একবার তুমি যদি পাও তাহলে হবে না, অ্যাটলিস্ট দুইবার হতে হবে, এবং এই দুইবারের মধ্যে অ্যাটলিস্ট 6 ঘন্টার একটা গ্যাপ থাকতে হবে। তুমি যদি 6 ঘন্টার অ্যাটলিস্ট গ্যাপে দুইবার ব্লাড প্রেশার মাপো এবং ব্লাড প্রেশারটা দুইবারই 140/90 অথবা বেশি পাও, তখনই আমরা হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি বলবো। তাহলে এই সংজ্ঞাটা মাথায় রাখবা, কারণ পরবর্তীতে আমরা যখন হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি বলবো, তখন আমরা এত এলাবোরেশনে না যে সরাসরি কিন্তু আমরা জাস্ট হাইপারটেনশন বলবো, বাট দ্যাট উইল মিন দিস। আচ্ছা, এরপর প্রোটিনিউরিয়া, এই টার্মটার সাথে আমরা অনেকেই পরিচিত, বাট প্রেগন্যান্সির সাথে প্রোটিনিউরিয়াকে রিলেট করার জন্য কিছু স্পেসিফিক কিছু সংজ্ঞা বা স্পেসিফিক কিছু নাম্বার আমাদের মনে রাখতে হবে। আমরা প্রোটিনিউরিয়া কখন বলবো প্রেগন্যান্সিতে, মানে প্রোটিনিউরিয়া ইন প্রেগন্যান্সি আমরা কখন বলবো? এমনিতে নর্মাল মানুষ থেকে প্রেগন্যান্সিতে একটু হলেও প্রোটিন বেশি এসকেপ করে, এজন্য আমরা প্রোটিন এসকেপ করলে সেটাকে প্রোটিনিউরিয়া বলবো না। প্রেগন্যান্সিতে প্রোটিনিউরিয়া বলার স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, মোর দেন 0.3 গ্রাম ইন 24 আওয়ার। এই লেভেলটা আমরা কোন ইনভেস্টিগেশন জানতে পারবো? 24 আওয়ার ইউরিনারি প্রোটিন এক্সক্রিশন টেস্ট, অথবা 1.0 গ্রাম পার লিটার প্রোটিন ইন ইউরিন। এটা আমরা কোন ইনভেস্টিগেশনে জানতে পারবো? ইউরিন আরএমইতে। ইউরিন আরএমইতে যে অ্যালবুমিন দেখা হয়, সেখানে এই লেভেলটা। অথবা আমরা হিট কোয়াগুলেশন টেস্টের নাম শুনেছি, হিট কোয়াগুলেশন টেস্ট হচ্ছে একটা মানে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, এটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস না। বাট মানে হিট কোয়াগুলেশন টেস্ট আরেকটি টেস্ট আছে যেখানে আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করি, সেটাকে বলা হয় ইউরিনারি ডিপস্টিক টেস্ট। ডিপস্টিক মানে হচ্ছে, স্টিক মানে হচ্ছে, তোমরা অনেকে ডায়াবেটিসের পরীক্ষা করেছো, এরকম একটা ছোট কার্ডের মতো বা স্ট্রিপের মতো থাকে, এটাকে ব্লাডে অনেকটা মানে টাচ করতে হয়।
এই যে ব্লাডে টাচ করানো হলো, কোন একটা লিকুইডে টাচ করানো হলে সেখানে কালার চেঞ্জ হয়, এই টেস্টগুলো ডিপস্টিক টেস্ট। আর ইউরিনে চুবিয়ে কোনো পরীক্ষা যদি করা হয় কোন একটা কার্ড, তাকে বলা হয় ইউরিনারি ডিপস্টিক টেস্ট। এখন ইউরিনারি ডিপস্টিক টেস্টের অনেক পারপাস আছে। প্রেগন্যান্সি টেস্ট যে করা হয়, হোম প্রেগন্যান্সি টেস্ট, সেটাও কিন্তু এক প্রকার ইউরিনারি ডিপস্টিক টেস্ট, কিন্তু সেটা পারপাস আলাদা। প্রোটিন ইউরিয়া আছে কিনা সেটা দেখার জন্য একটা ডিপস্টিক টেস্ট করতে হয়, সেটাকে বলা হয় ইউরিনারি ডিপস্টিক টেস্ট ফর প্রোটিন ইউরিয়া। সেই ডিপস্টিক টেস্টের ইন্টারপ্রিটেশন হয় কালার দেখে। এই যে দেখো তোমরা এখানে কালারটা দেখতে পাচ্ছ, এই দিক থেকে এই দিকে কালারটা আরো বেশি গাঢ় হচ্ছে। কালার যতই গাঢ় হবে ততই ইউরিনে প্রোটিনের পরিমাণ বাড়বে। এটাকে বলা হয় ট্রেস অ্যামাউন্ট, এটাকে বলা হবে +1, এটাকে বলা হবে +2, এটাকে বলা হবে +3, আর এটাকে বলা হবে +4। মানে প্রোটিন যত বাড়বে ইউরিনে, এই কালার ডেনসিটিও তত বাড়বে এবং আমাদের মার্কিংও বাড়বে। এখন সায়েন্টিস্টরা ডিপস্টিক টেস্টের মার্কিং এর সাথে একটা মানে একটা অ্যামাউন্টও কোরিলেট করার চেষ্টা করেছেন। সাধারণত যখন অলমোস্ট কোনো ইউরিন থাকে না, মানে কোনো প্রোটিন থাকে না ইউরিনে, তখন আমরা সেটাকে বলি ট্রেস। যদি +1 হয় তাহলে ধরে নেওয়া যায় যে 0.3 গ্রাম পার লিটারের কাছাকাছি আছে, +2 হলে 1, +3, +4। যাক, এটা খুব একটা ইম্পর্টেন্ট না ভাইভার জন্য, এটা জাস্ট যদি জিজ্ঞেস করে তখন জাস্ট মনে রাখার জন্য, বা মানে আমাদের লং কেস ভাইভা এটা খুব একটা ইম্পর্টেন্টলি মনে রাখবে না। জাস্ট প্রোটিন সেটা জিজ্ঞাসা করে তখন কি কি বলবে, 3টা ইনভেস্টিগেশন: 24 আওয়ার ইউরিনারি প্রোটিন এক্সক্রিশন টেস্ট, ইউরিন আরএমএ দিয়ে আরেকটা হচ্ছে ডিপস্টিক টেস্ট। 24 আওয়ারে হচ্ছে যদি 0.3 গ্রামের বেশি হয়ে যায়, ইউরিন আরএমএ তে যদি 1.0 গ্রাম পার লিটারের বেশি হয়ে যায়, আর ডিপস্টিক টেস্টে যদি +2 এর বেশি হয়ে যায়, তখনই আমরা বলবো যে এই প্রেগন্যান্ট ফিমেলটার প্রোটিন ইউরিয়া আছে। আচ্ছা, এরপর তাহলে আমরা প্রোটিন ইউরিয়া আর হাইপারটেনশন কি সেটা জানলাম। এখন আমরা হাইপারটেনশন আর প্রোটিন ইউরিয়া থাকলে আমরা কখন কি ডিজিজ বলবো সেটা একটু আমরা দেখে ফেলি। ফ্লোচার্টটা দেখে ঘাটানোর কিছু নেই, আমি চেষ্টা করব সহজ করতে। প্রথমেই যে বক্সটা, সেই বক্সটা কিছুই না, বেসিক্যালি এই বক্সটার মানে হচ্ছে হাইপারটেনশন। আমরা যে একটু আগে বললাম যে 140/90 অন 2 অকেশন 6 আওয়ার্স অ্যাপার্ট, এটাই এটা। এখন হাইপারটেনশনটা যখন হবে একটা ফিমেলের, আমাদের তখন ফিমেলেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কয় মাসের প্রেগন্যান্সি। সেটা দুই দিকে যেতে পারে, হয় সেটা আফটার 20 উইকস চলে গিয়েছে অথবা এখনো 20 উইকস হয়নি। এখন যদি বিফোর 20 উইকসে কারো হাইপারটেনশন দেখা যায়, তখন আমরা দেখবো যে তার কি প্রোটিন ইউরিয়া আছে নাকি প্রোটিন ইউরিয়া নাই। যদি প্রোটিন ইউরিয়া না থাকে, শুধুমাত্র হাইপারটেনশন থাকে এবং সেটা বিফোর 20 উইকস হয়ে থাকে, তখন আমরা সেটাকে বলবো ক্রনিক হাইপারটেনশন। যদি ক্রনিক মানে আর যদি হাইপারটেনশন হয়ে থাকে বিফোর 20 উইকস হয়ে থাকে কিন্তু কোনো মানে এবং প্রোটিন ইউরিয়া থাকে, তখন এটাকে বলবো প্রি এক্লাম্পসিয়া সুপারইম্পোজড অন ক্রনিক হাইপারটেনশন। তার মানে কি, আবার দেখো, হাইপারটেনশন মানে হচ্ছে শুধুমাত্র 140/90 টু অকেশন 6 আওয়ার্স অ্যাপার্ট এবং বিফোর 20 উইকস, এটাকে বলা হবে ক্রনিক হাইপারটেনশন। ক্রনিক হাইপারটেনশনের সাথে যদি প্রোটিন ইউরিয়া থাকে, তখন সেটাকে বলা হবে প্রি এক্লাম্পসিয়া সুপারইম্পোজড অন ক্রনিক হাইপারটেনশন। খুব ভালো মতো মনে রাখতে হবে। তাহলে হোয়াট ইজ ক্রনিক হাইপারটেনশন? ক্রনিক হাইপারটেনশন হচ্ছে hypertension in a woman before 20 weeks of pregnancy without proteinuria. আর is preeclampsia superimposed on chronic hypertension? সেটা হচ্ছে, এটা দুই ভাবে বলা যায়, hypertension before 20 with proteinuria অথবা শুধু chronic hypertension with proteinuria, দুই ভাবেই বলা যায়। এখন হচ্ছে আমরা তো বিফোর 20 উইকস শেষ করে ফেললাম, এখন আসি আফটার 20 উইকসে। কারো যদি আফটার 20 উইকসে মানে হাইপারটেনশন দেখা যায়, তাহলে আমাদের দুটো প্রশ্ন করতে হবে, প্রোটিন ইউরিয়া আছে নাকি প্রোটিন ইউরিয়া নাই। যদি প্রোটিন ইউরিয়া না থাকে, 20 উইকসের পর শুধুমাত্র হাইপারটেনশনই থেকে থাকে, তখন এটার নাম হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন। তাহলে একটা জিনিস দেখো, ক্রনিক হাইপারটেনশন আর জেস্টেশনাল হাইপারটেনশনে একটা মিল আছে, সেটা হচ্ছে এই দুইটাতেই শুধু হাইপারটেনশন থাকে, কোনো প্রোটিন ইউরিয়া থাকে না। কিন্তু এটা হচ্ছে লেস দেন 20 উইক, এটা হচ্ছে দেন 20 উইক। নামকরণটা একটু মনে রাখো, এটার নাম কেন জেস্টেশনাল হাইপারটেনশন হলো? ধরে নেওয়া হয় যেহেতু প্রেগন্যান্সির 20 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর এটা ডেভেলপ করেছে, সেহেতু এটার কারণ প্রেগন্যান্সি, এজন্য এটার নাম হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন।
আচ্ছা, এখন 20 উইকের পরে হাইপারটেনশন ডেভেলপ করলো, কিন্তু সাথে প্রোটিন ইউরিয়াও আছে। তখন আমরা এটাকে একসাথে বলবো এক কথায় টক্সেমিয়া অফ প্রেগন্যান্সি। টক্সেমিয়া ওয়ার্ডটা তোমরা থার্ড ইয়ার থেকে শুনে আসতেছো, টক্সেমিয়া অফ প্রেগন্যান্সি। এখন সহজ কথা, টক্সেমিয়া অফ প্রেগন্যান্সির সাথে যদি কনভালশন থাকে তখন আমরা ওটাকে বলবো এক্ল্যাম্পসিয়া। তাহলে আবার বলছি, হাইপারটেনশন আফটার 20 উইকস উইথ প্রোটিন ইউরিয়া এটাকে বলবো টক্সেমিয়া, এবং টক্সেমিয়া উইথ কনভালশন এটাকে বলবো এক্ল্যাম্পসিয়া। যদি শুধু টক্সেমিয়া থাকে, কোনো কনভালশন না থাকে, তখন এটাকে বলা হবে প্রিএক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়া আবার দুই রকম, মাইল্ড, সিভিয়ার, এটা আমরা এখন না দেখি। তাহলে আমি একটু সহজ করে বলি, হাইপারটেনশন আফটার 20 উইক প্লাস প্রোটিন ইউরিয়া এটাকে এক কথায় বলবো টক্সেমিয়া। এটা যদি কনভালশন থাকে তাহলে বলবো এক্ল্যাম্পসিয়া, যদি কনভালশন না থাকে তখন এটাকে বলবো প্রিএক্ল্যাম্পসিয়া। আচ্ছা, এই পর্যন্ত প্রেগন্যান্সির সময় যে হাইপারটেনশন হয় সেটার একটা গ্রস ক্লাসিফিকেশন দেখালাম। আচ্ছা, যাই হোক, ক্লাসিফিকেশনটা মেইনলি রিটেনে আসে, তবে অবজে তুমি যখনই বলবা যে তোমার কেস হচ্ছে প্রিএক্লাম্পসিয়া, তোমাকে অবশ্যই বলবে যে ক্লাসিফাই দ্য হাইপারটেনসিভ ডিসঅর্ডারস ইন প্রেগন্যান্সি। তখন ফ্লো চার্ট বলে বলবা যে বিফোর 20 উইকস হলে কি কি হবে, আফটার 20 উইকস হলে কি কি হবে, প্রোটিনের থাকলে কি হবে, না থাকলে কি হবে। এবং বইয়ে কিন্তু সংজ্ঞাটা ভাবে ফ্লোচার্ট আকারে দেওয়া নেই, বইয়ে জাস্ট লাইন বাই লাইন দেওয়া আছে। এই ফ্লোচার্টটা ধরে মনে রাখলে তোমাদের জন্য আশা করি একটু। আচ্ছা, প্রিএক্লাম্পসিয়া আমাদের স্যার বা ম্যাডামরা যখন পড়ায় অনেকটা এভাবে পড়ায় মনে রাখার জন্য, পিআরই, প্রোটিন ইউরিয়া, রেইজ বিপি এবং ইডিমা। প্রোটিন ইউরিয়া কি আমরা জানলাম একটু আগেই, কখন কি হলে প্রোটিন ইউরিয়া বলবো। রেইজ বিপি কি সেটা আমরা জানলাম, যে কখন মানে কতটুকু রেজ হলে, কয়বার বিপি রেজ হলে আমরা প্রোটিন ইউরিয়া বলবো। আর ইডিমা তো ইডিমাই, প্রেগন্যান্সিতে নরমালি কিছুটা ইডিমা হতে পারে, বাট আমরা প্রথম ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম যে ওই ইডিমাটা ইউজুয়ালি সাবসাইডস আফটার সিঙ্গেল নাইটস রেস্ট, সাধারণত একদিকে হয়। কিন্তু ইডিমাটা যদি জেনারেলাইজড হয়, শুয়ে থাকার পরেও চলে না যায়, তখন কিন্তু এটা প্যাথোলজিক্যাল হয়ে যাবে। তাহলে এটা আসলে কোনো সিগনিফিকেন্স নাই, ইট ইজ নট এ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এটা জাস্ট একটা ট্রায়াড মনে রাখার জন্য সহজে যে কি কি ফিচার থাকে, প্রোটিন ইউরিয়া, রেইজ বিপি আর ইডিমা। কিন্তু সায়েন্টিফিক্যালি যদি জিজ্ঞেস করে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি, তখন হচ্ছে তোমাদের কষ্ট করে এটা বলতে হবে। এই জিনিসটা আসলে লং কেস আসলে ধরে না, এটা আমাদের লেটেস্ট বইও নাই, এটা হচ্ছে যে একদম লেটেস্ট যে ক্লাসিফিকেশন আসছে সেখানে আছে। এটা আমি ডিটেইলসে বলছি না, জাস্ট এটাই মাথায় রাখো যে দিস ইজ নট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ইজ সামথিং এলস। আমি জাস্ট দ্রুত একবার বলে যাচ্ছি যে ব্লাড প্রেশার থাকবে, আর তিনটা জিনিসের যে কোনো একটা থাকবে, প্রোটিন ইউরিয়া থাকবে, এভিডেন্স অফ অর্গান ডিসফাংশন থাকবে, এভিডেন্স অফ ইউটেরো প্ল্যাসেন্টাল ডিসফাংশন থাকবে। তাহলে ব্লাড প্রেশার প্লাস হয় প্রোটিন ইউরিয়া থাকবে, হয় অর্গান ডিসফাংশন থাকবে, অথবা প্ল্যাসেন্টাল ডিসফাংশন থাকবে। ব্লাড প্রেশারটা মাস্ট থাকবে, বাকি তিনটা থাকলেও হবে, না থাকলেও হবে, যে কোনো একটা থাকতে হবে, তিনটার একটা থাকতে হবে। এটা আমি ডিটেইলস বলছি না। আরেকটা জিনিস তোমরা দেখবা যে এই সংজ্ঞাতে আমরা আগে পড়েছিলাম 6 আওয়ার্স অ্যাপার্ট, এই সংজ্ঞাতে চেঞ্জ হয়ে এটা 4 আওয়ার্স অ্যাপার্ট হয়ে গেছে। যাই হোক, ক্লাসের পর স্লাইডটা যখন তোমরা পাবা তখন তোমরা এটা সময় নিয়ে দেখো, লং কেসের জন্য এটার কোনো দরকার নাই। আচ্ছা, প্যাথোজেনেসিস এটাও লং কেসে জিজ্ঞেস করবে না, রিটেনের জন্য এটা আসবে না, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। আই এম জাস্ট পুটিং ইট হিয়ার, পরের জন্য তোমরা পড়তে পারো। সোজা কথা অনেক হাবিজাবি কারণ আছে, একটু করে বলি, সহজ করে বলি। আমরা কি জানি বাচ্চা কোত্থেকে পুষ্টি নেয়, মানে বাচ্চার আম্বিলিকাল কর্ডটা প্ল্যাসেন্টার সাথে লাগানো থাকে, সে প্ল্যাসেন্টাটা মায়ের ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম থেকে পুষ্টি নেয়। কোনো কারণে যদি প্ল্যাসেন্টা এন্ডোমেট্রিয়াম থেকে ঠিকমতো পুষ্টি নিতে না পারে, তখন ফিটাল হাইপক্সিয়া হয়। ফিটাল হাইপক্সিয়া হলে কিছু ফ্যাক্টর রিলিজ হয় ফিটাস থেকে, এটা প্ল্যাসেন্টাল ব্লাডে মিশে যে ম্যাটার্নাল ব্লাডে চলে যায় কিছু ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলা ম্যাটার্নাল ব্লাডে যে দুইটা জিনিস করে, ভেসোস্পাজম করে আর এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে। আবার বলি সহজে, কোনো কারণে যদি বাচ্চা প্ল্যাসেন্টার মাধ্যমে ঠিকমতো ব্লাড না পায়, তখন হাইপক্সিয়া হয়। কিছু ফ্যাক্টর রিলিজ করে বাচ্চা প্ল্যাসেন্টাতে, যেটা প্ল্যাসেন্টা থেকে মায়ের ব্লাডে মিলিয়ে যায়।
এই ফ্যাক্টর গুলো মায়ের ব্লাড ভেসেলের ভেসোস্পাজম করে এবং এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে। ভেসোস্পাজম হলে কি হয়, ভেসোকনস্ট্রিকশন থেকে ব্লাড প্রেসার বাড়ে। আর এন্ডোথেলিয়াল ডিসফাংশন হলে ব্লাড ভেসেলের ড্যামেজ হয়। ব্লাড ভেসেলের ড্যামেজ হলে সেই ব্লাড ভেসেল যে অর্গানকে সাপ্লাই করছে সেই অর্গানেরও ড্যামেজ হয়। এবং সবচেয়ে সহজে ড্যামেজ হয় কিডনি। কিডনি ড্যামেজ হলে আমরা পাই কি, প্রোটিনিউরিয়া পাই, ইডিমা পাই। সহজ। প্যাথোজেনেসিসটা জাস্ট এই দুটো ওয়ার্ড মনে রাখবা, ভেসোস্পাজম আর এন্ডোথেলিয়াল ডিসফাংশন। আর আমি যেটা বললাম এটা একটা ফ্লো চার্টের মতো করে এখানে দিয়ে দিয়েছি, এই যে ডিউ টু সাম কজ placenta cannot implant properly, placental insufficiency, inadequate blood, release of some factors go to maternal blood, some type of problems occur, vasospasm হয় আর endothelial dysfunction হয়। তাহলে এই vasospasm আর endothelial dysfunction, this is the most crucial point. vasoconstriction, vessel damage হয়, ultimately organ damage হয়, অনেক অর্গানে ড্যামেজ হয়, তবে কিডনিটা ড্যামেজ হয় সবচেয়ে ইজিলি। সেখানে কি কি দেখা যায়, প্রোটিনিউরিয়া দেখা যায় আর ইডিমা দেখা যায়। আর ভেসোকনস্ট্রিকশনের জন্য হয় রেইজ বিপি। আমরা যে ট্রায়াড দেখেছিলাম প্রিক্লাম্পসিয়া, সেই ট্রায়াডটা এখানে হয়ে গেল। আশা করি সবাই প্যাথোজেনেসিস নিয়ে ক্লিয়ার। এটা জিজ্ঞেস করে না, যদি জিজ্ঞেস করতে চায় রিস্ক ফ্যাক্টর, এটাও লং কেসে জিজ্ঞেস করবে না। জাস্ট হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে এই পয়েন্টগুলো থাকতে পারে, বা পাস্ট অবস্টেট্রিক হিস্ট্রিতে এই পয়েন্টগুলো থাকতে পারে দেখে এগুলো। যেমন ফ্যামিলি হিস্ট্রিতে থাকতে পারে কি তার আগে হাইপারটেনশন ছিল, তার ফ্যামিলিতে আগে হয় প্রি এক্লাম্পসিয়া হয়েছিল, অথবা তার ফ্যামিলিতে আগে হাইপারটেনশন ছিল। অথবা নিজের যে অবস্টেট্রিক হিস্ট্রি, সেখানে তুমি দেখবে যে তার আগের প্রেগন্যান্সিতে প্রি এক্লাম্পসিয়া হয়েছিল। এছাড়া অবস্টেট্রিক এইজ বা অর্ডার, দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের প্যারা হচ্ছে 0 হয়, অর্থাৎ তারা নালী প্যারা হয়, এবং তাদের গ্র্যাভিডা 1, অর্থাৎ তার প্রিমি গ্র্যাভিডা হয়। প্রি গ্র্যাভিডা অথবা নালী প্যারা হলে মোস্ট লাইকলি কজ অফ প্রি এক্লাম্পসিয়া। এছাড়া কোন পেশেন্ট যদি ওবিজ হয় অনেক, তখনও তাদের প্রি এক্লাম্পসিয়া হতে পারে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর যেগুলো হিস্ট্রি আসতে পারে হচ্ছে প্যারা গ্র্যাভিডা, নালী প্যারা অথবা প্রিমি গ্র্যাভিডা, ফ্যামিলি হিস্ট্রি অথবা প্রিভিয়াস অবস্টেট্রিক হিস্ট্রি, এবং তার নিজের ওবিসিটি। এগুলা মোস্ট ইম্পর্টেন্টলি থাকতে পারে হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে বা ফ্যামিলি হিস্ট্রিতে বা অবস্টেট্রিক হিস্ট্রিতে। এখানে আমি কিছু বলছি না, কারণ এটা বললে আমাদের টাইম নষ্ট হবে, ফোকাসটা নষ্ট হবে। লং কেসে এত কিছু লাগবে না। আচ্ছা, ক্লিনিক্যাল টাইপস এটা জিজ্ঞেস করবে, এটা খুবই সহজ। দেখো, মাইল্ড প্রিএক্লাম্পসিয়া আর সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। মাইল্ড প্রিএক্লাম্পসিয়াতে সোজা কথা অ্যাসিম্পটোম্যাটিক, আর সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াতে সিম্পটোম্যাটিক। তাহলে আমাদের কাছে কোন আসবে? আমরা যখন কেস পাবো তখন আমরা অলওয়েজ এই সিম্পটোম্যাটিক পাবো, অর্থাৎ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া পেশেন্টটা পাবো। তার মানে কি, আমরা যখন ডায়াগনোসিস লিখবো লং কেস প্রেজেন্টেশন শেষে, শুধু প্রি এক্লাম্পসিয়া লিখলে হবে না, লিখতে হবে অমুক অত গ্র্যাভিটি এট অত উইক অফ প্রেগন্যান্সি উইথ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। সবসময় মনে রাখবে এই জিনিসটা। এখন তাহলে মাইল্ড প্রিএক্লাম্পসিয়াতে কি হাইপারটেনশন থাকে শুধু, আর প্রোটিনিউরিয়া থাকে, ইডিমা প্লাস মাইনাস থাকতেও পারে, না থাকতেও পারে। তাহলে এগুলা শুধু যদি হাইপারটেনশন হয়, প্রোটিনিউরিয়া হয়, কোনো সিম্পটম না থাকে, পেশেন্ট আমাদের কাছে আসবে না। কখন আসবে? দেখো, সিভিয়ারে কি হয়, সিভিয়ারেও হাইপারটেনশন হয়, প্রোটিনিউরিয়া হয়, কিন্তু কিছু অর্গান ডিসফাংশন হয়। কি কি অর্গান ডিসফাংশন হয়? মাথা থেকে নিচ পর্যন্ত চিন্তা করো, আমি ওভাবেই সাজিয়েছি। ব্রেইনে কিছু প্রবলেম হবে, আইয়ের কিছু সিম্পটম দেখা দিবে, লাংসের কিছু সিম্পটম বা সাইন দেখা দিবে, অ্যাবডোমেনে কিছু সাইন সিম্পটম দেখা দিবে, লিভারে কিছু সাইন সিম্পটম দেখা দিবে, কিডনিতে কিছু সাইন সিম্পটম দেখা দিবে, হেমাটোলজিক্যাল কিছু সাইন সিম্পটম দেখা যাবে। উপর থেকে নিচে ব্রেইন, আই, লাংস, তারপর হচ্ছে কিডনি, তারপর হচ্ছে লিভার, তারপর হচ্ছে জিআইটি, তারপর হচ্ছে ব্লাড। এই অর্গানগুলোতে ডিসফাংশন দিবে, তার সাথে হাইপারটেনশন এবং প্রোটিনিউরিয়া থাকবে। এগুলো থাকলে আমরা তাকে বলবো সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। এখন হাইপারটেনশন একটু পার্থক্য আছে দুইটার মধ্যে। দেখো তুমি, এখানে হাইপারটেনশনটা হচ্ছে 140/90 থেকে 160/110 মধ্যে, এর মধ্যে। কিন্তু যদি এর থেকে বেশি হয়ে যায় তখন এটা চলে যাবে সিভিয়ারে, 160/110। প্রোটিনিউরিয়াটাও দেখো, এটা +2 পর্যন্ত যদি হয় তখন আমরা এটা মাইল্ড বলবো, কিন্তু যদি +2 থেকে বেশি হয় তখন আমরা এটাকে সিভিয়ার বলবো।
তাহলে মাইল্ড আর সিভিয়ার কি পার্থক্য? ফার্স্টে আমরা হাইপারটেনশন নিয়ে বলি। 140 থেকে 160 এটা হচ্ছে মাইল্ড। হাইপারটেনশন এখানে কত? 160 থেকে বেশি। তারপর হচ্ছে প্রোটিনিউরিয়া, এখানে কত? +2 ডিপস্টিকে, এখানে +2 থেকে বেশি। আর অর্গান ডিসফাংশন এগুলাতে সবগুলোতে আছে, থাকতে পারে, কিন্তু একটাতেও নাই। এখন আমরা অর্গান ডিসফাংশনের সাথে কি কি সাইন সিম্পটম হবে দেখলে খুব সহজে রাখতে পারবো। এই ছবিটা একটু দেখো, আমি সহজে ছবি এঁকে নাম্বারের মাধ্যমে বুঝিয়েছি। আমাদের নাম্বার 1 অর্গানটা কি এখানে? মানে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, এখানে ই হবে। সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার সাইন সিম্পটম দেখাচ্ছি আমরা, অর্গান ডিসফাংশন। নাম্বার 1 অর্গান হচ্ছে ব্রেইন। ব্রেইনে কি? সেরেব্রাল ডিস্টারবেন্স। সেরেব্রাল ডিস্টারবেন্স হলে কি হবে? হেডেক হবে, হেডেক হবে, হেডেক। আচ্ছা, 2 নাম্বার অর্গান হচ্ছে আমাদের আই, ভিজুয়াল ডিস্টারবেন্স, ব্লাড ভিশন হবে, আর আরো খারাপ হয়ে গেলে ব্লাইন্ড হয়ে যেতে পারে। তাহলে পেশেন্ট বলবে যে আমি চোখে ঝাপসা দেখি, সিভিয়ার আনট্রিটেড থাকলে পেশেন্ট ব্লাইন্ড হয়ে যাইতে পারে। আমরা এক্সামিনেশন করলে রেটিনাল ডিটাচমেন্ট, প্যাপিলিডিমা পাবো, এগুলো তো এত ইম্পর্টেন্ট, এগুলো যেহেতু আমরা দেখতে পাই না বলতেও হবে না। 3 নাম্বার অর্গান কি আমাদের? লাংস, পালমোনারি ইডিমা। এটা আমরা কি সাইন সিম্পটমে, এটা আমরা সিম্পটমে পাবো না, এটা আমরা মেইনলি অসকালটেট করে কি পাবো? আমরা বাইরাল বেজাল ক্রেপিটেশন, মানে বিবিসি, বাইরাল বেজাল ক্রেপিটেশন পাবো। 4 নাম্বার অর্গানটা কি? এই যে কিডনি, এই জায়গায় কিডনি, সহজ তোমরা দেখো, এই যে অলিগিউরিয়া, অ্যানিউরিয়া, প্রোটিনিউরিয়া। 5 নাম্বার অর্গানটা হচ্ছে অ্যাবডোমেন, এপিগ্যাস্ট্রিক পেইন। 6 নাম্বার আমি এখানে লিভার দেখিয়েছি, তো শুধু লিভার না, আরো অনেক অর্গান অ্যাফেক্টেড হয় হেল্প সিনড্রোমে, মানে লিভার এবং হেমাটোসাইটাল হেল্প সিনড্রোম। তাহলে আমরা আবার একটু মনে রাখি, ব্রেইনে কি হবে? সেরেব্রাল ডিস্টারবেন্স, এর জন্য হেডেক হইতে পারে। চোখে ব্লাডিং অফ ভিশন হবে, তারপরে ব্লাইন্ডনেস হয়ে যাবে। লাংসে হবে পালমোনারি এডিমা, তারপরে কিডনিতে হবে অলিগিউরিয়া, অ্যানিউরিয়া, প্রোটিনিউরিয়া। পেটে হবে পেট ব্যথা, এপিগ্যাস্ট্রিক পেইন। লিভার এবং ব্লাড, এখানে হবে হেল্প সিনড্রোম, হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম এবং লো প্লেটলেট কাউন্ট। আর লাস্টে পেটের ভিতরে যে বাচ্চা থাকে তার হবে IUGR। আচ্ছা, এটা জিজ্ঞেস করে যে কেন IUGR হয়। মানে তোমার আমি প্যাথোজেনেসিসে বলেছিলাম যে ফিটাস কম ব্লাড পায়, কম ব্লাড পেলে ফিটাসের গ্রোথও কম হবে, সো গ্রোথ রিটার্ডেশনও থাকবে। আরেকটা জিনিস, ফিটাস কম ব্লাড পেলে ফিটাসের রেনাল ব্লাড ফ্লো কম হয়, ফিটাসের ইউরিনেশনও কম হয়। ইউরিনেশন থেকে ইউরিনটা বের হয়ে কোথায় যায়? অ্যামনিওটিক ফ্লুইডে যায়, সো অ্যামনিওটিক ফ্লুইডও কম হয়, সো অলিগো হাইড্রামনিওস। তাহলে এখানে আরেকটা পয়েন্ট হবে অলিগো হাইড্রামনিওস, এটা এখানে অ্যাড করা হয়নি, তবে তোমরা খেয়াল রাখবা। তাহলে একটা মায়ের শরীরের পা থেকে মাথা পর্যন্ত কিছু সিম্পটম, আর পায়ে তো আমি কিছু বলিনি, কিন্তু পায়ে তো ইডিমা দেখবাই। আর বাচ্চার কিছু সিম্পটম, বাচ্চার সিম্পটম কি? IUGR আর অলিগোহাইড্রামনিওস। তাহলে এই হচ্ছে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার সাইন সিম্পটম। এগুলো সব আমরা একটু পরে কেসে তখন আবার সুন্দর করে দেখতে পাবো এগুলো সব। আচ্ছা, তাহলে আমরা সাইন সিম্পটম, তাহলে আমরা কি ক্লিনিক্যাল ফিচারটা পড়লাম। এখন একই জিনিস, এখন আলাদা করে আর কিছু বলার নেই। প্রিএক্লাম্পসিয়ার সাইন সিম্পটম দেখো, মাইল্ড হচ্ছে, মাইল্ডে শুধু ইডিমা থাকতে পারে, কারণ আমি বলেছি যে সিম্পটম কি, মাইল্ডের সিম্পটম কি। মাইল্ডের সিম্পটম কিন্তু মানে আমরা মাইল্ডের মধ্যে কি বলেছিলাম? জাস্ট বলেছিলাম হাইপারটেনশন আর প্রোটিন। এখন প্রোটিনিউরিয়ার কারণে যদি ইডিমা ডেভেলপ করে তাহলে করতে পারে, ওটা এত ইম্পর্টেন্ট বা ইয়ে না। কিন্তু অ্যালার্মিং সিম্পটম কখন দেখা দিবে? যখনই হচ্ছে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া হবে। এই যে দেখো ওগুলাই, হেডেক দেখো, নাম্বার 1 মানে মাথা, হেডেক, ডিস্টার্ব স্লিপ। নাম্বার 2 মানে আই, ব্লারি ভিশন। নাম্বার 4 ছিল আমাদের কিডনি, ইউরিন আউটপুট। নাম্বার 5 ছিল আমাদের এপিগ্যাস্ট্রিক পেন। ওই আগের গুলাই একই জিনিস, কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে সিম্পটম, আলাদা করে যদি যা সিম্পটম বলতে হয়। এখন হচ্ছে সাইন। সাইনও কিছু না, কি জিনিস? সহজ কথা, কি কি পাবো আমরা? আমরা যে পি আর ই দেখেছিলাম, প্রোটিন ইউরিয়া তো সাইনের মধ্যে দেখা যাবে না, আর রেইজড এলিভেটেড ব্লাড প্রেসার দেখা যাবে, আর ইডিমা দেখা যাবে। আর আমরা যেটা সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার সাইন বলেছিলাম, পালমোনারি ইডিমা, এটা কিভাবে আমরা দেখব? বায়োল্যাটারাল বেজাল ক্রেপিটেশন। আর ইডিমা তো যখন জেনারেলাইজ হয়ে যাবে, তখন সারা শরীরে সোলেন হয়ে যাবে, ফ্লুইড অ্যাকুমুলেট করে ওয়েট গেইন করবে, তাহলে এই হচ্ছে সাইন। এখানে আর কিছু কঠিন কিছু নেই।
তাহলে সাইন গেল, সিমটম গেল। আর ইনভেস্টিগেশন অ্যাজ এ হোল, এগুলো সব আমরা কেস ডিসকাশনে আবার করব, এখন জাস্ট একবার দেখে নিচ্ছি। ইনভেস্টিগেশন ফর প্রিএক্লাম্পসিয়া, তাহলে তুমি কি করবে? পেশেন্ট তোমার কাছে সোলেন পাফি ফেস এবং লেগ ইডিমা নিয়ে আসছে, তুমি দেখলা যে তার ব্লাড প্রেশারটা বেশি, তুমি দেখলা যে তার হিট কোয়াগুলেশন টেস্টে সাদা হয়ে যাচ্ছে ইউরিন, তুমি ধরেই নিবা যে, এবং এটা যদি 20 সপ্তাহের পরে হয়, তুমি ধরেই নিবা যে এটা হচ্ছে প্রিএক্লাম্পসিয়া। তুমি তখন কি কি টেস্ট দিবা? খুবই সহজ, কিছু টেস্ট দিবা ব্লাডে, কিছু টেস্ট দিবা ইউরিনে, আর চোখটা দেখবা তার চোখের কি অবস্থা। ব্লাডে কি টেস্ট দিবা? সিবিসি তো সবসময় দেই। আর কিডনির জন্য কিছু টেস্ট দিব, 3টা টেস্ট দিব কিডনির জন্য, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইউরিক অ্যাসিড আর ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। একটা টেস্ট দিব লিভারের জন্য, এএসটি এএলটি। আর যেহেতু আমাদের ব্লাডে কিছু সিনড্রোম হয়, আমরা দিব ফাইল কি সিবিসি আর কোয়াগুলেশন ব্লাডের জন্য। কিডনির জন্য 3টা, ইউরিক অ্যাসিড, বান, আর হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। আর লিভারের জন্য লিভার ফাংশন টেস্ট, লিভার এনজাইমস, এএসটি এএলটি। এএসটি এএলটি হচ্ছে ব্লাড ইনভেস্টিগেশন। ইউরিনে ইনভেস্টিগেশন কি? একটা হচ্ছে আমরা সবাই জানি ইউরিন আরএনই, একটা হচ্ছে 24 আওয়ার ইউরিনারি প্রোটিন টেস্ট, আর অপথ্যালমোস্কোপি। জিজ্ঞেস করে যে অপথ্যালমোস্কোপিটা আমরা কেন করব? চোখ খারাপ হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য না, বরং তার প্রিএক্লাম্পসিয়াতে যে হাইপারটেনশনটা হচ্ছে এটার সিভিয়ারিটিটা দেখার জন্য। সাধারণত চোখে কতটুকু ড্যামেজ হয়েছে এটা দেখে আমরা আন্দাজ করতে পারি তার অন্যান্য অর্গানও কতটুকু ড্যামেজ হয়েছে। সো অপথ্যালমোস্কোপি আমরা দেখব টু সি অর্গান ড্যামেজ, টু সি অর্গান ড্যামেজ। তাহলে ইনভেস্টিগেশন এই হচ্ছে অ্যাজ এ হোল। আচ্ছা, এখন আমি কেসে চলে যাব, কেস প্রেজেন্টেশনে। আচ্ছা, হোয়াট উইল হ্যাপেন ইফ লেফট আনট্রিটেড। আচ্ছা ওয়েট, আচ্ছা এটা আসলে মুখস্থের জিনিস, কমপ্লিকেশন আর কি, কমপ্লিকেশনস অফ প্রিএক্লাম্পসিয়া। তাও তোমরা মনে পারো, আগে মায়েরটা দেখাই সহজে। দেখো, যদি প্রিএক্লাম্পসিয়া ট্রিট না করো এটা এক্লাম্পসিয়াতে রূপ নিবে, আগে আগে বাচ্চা বের হয়ে যাইতে পারে, প্রিটার্ম লেবার। আর ওই যে অর্গান ডিসফাংশন গুলো যে বললাম না নাম্বারিং দিয়ে, মাথায় হলে সেরেব্রাল হেমোরেজ, চোখে হলে ডিমনেস অফ ভিশন ব্লাইন্ডনেস, লাংসে এআরডিএস, কিডনিতে অলিগুরে অ্যানুরিয়া, মানে ওই যে অর্গান গুলো যে আমি নাম্বারিং করলাম আগের ছবিতে, ওইটা দিয়ে তোমরা মনে রাখবা, আর কিছু না, মানে এখানে বোঝার কিছু নেই। আর ডিউরিং লেবার হতে পারে, মানে দেখো এক্লাম্পসিয়াটা মানে কি কি বলেছিলাম, কনভার্সন হলে এক্লাম্পসিয়া, মানে কনভার্সনটা প্রেসির সময় হতে পারে, সময় হতে পারে, আবার লেবারের পর পিউর প্রেমে হতে পারে। খালি এইটা কমপ্লিকেশনে খেয়াল রাখবা। যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশন অফ প্রি-এক্লাম্পসিয়া, এক কথায় বলে দিবা এক্লাম্পসিয়া, কনভালশন। এবং এক্লাম্পসিয়াটা প্রেগন্যান্সির সময় হতে পারে, বাচ্চা ডেলিভারির সময় হতে পারে, বাচ্চা বের হয়ে যাবার পরেও হতে পারে পিউরপেরিয়ামে, এবং পিউরপেরিয়ামের ফার্স্ট 48 আওয়ারে সবচেয়ে কমনলি ডেভেলপ করে এক্লাম্পসিয়া। এটা কেন লাগবে একটু পরে বলছি। তাহলে আমরা এই স্লাইড থেকে খালি করব যে মোস্ট কমন কমপ্লিকেশন অফ প্রি-এক্লাম্পসিয়া ইফ লেফট আনট্রিটেড, সেটা হচ্ছে এশিয়া। এটা ডিউরিং প্রেগন্যান্সি হতে পারে, ডিউরিং লেবার হতে পারে, পিউরপেরিয়ামে হতে পারে, এবং পিউরপেরিয়ামে হলে কখন হবে? উইদিন ফার্স্ট 48 আওয়ার। ঠিক আছে, এই পর্যন্ত। এরপর আমরা কেস প্রেজেন্টেশন, এখনো ফিটাল বাকি আছে। আচ্ছা সহজ কথা, বাচ্চা হয় ছোট হয়ে জন্মাবে, বাচ্চা মারা যাবে, অথবা বাচ্চা বেশি আগে আগে জন্ম নেবে, কথা। আর রিমোট কমপ্লিকেশন অফ মাদার, মায়ের এই প্রেগন্যান্সি শেষ হয়ে যাওয়ার পর পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে? তার ব্লাড প্রেশার সবসময় বেশি থাকতে পারে, হাইপারটেনশন, তার কিডনিটা পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে, সিকেডি। পরবর্তী প্রেগন্যান্সিতে তার আবার প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে, পরবর্তী প্রেগন্যান্সিতে তার অ্যাব্রাপশিয়া প্লেসেন্টা ডেভেলপ করতে পারে। তাহলে এখানে এটা ইম্পর্টেন্ট কেন জিজ্ঞেস করবে যে তুমি মাকে যখন ট্রিটমেন্ট বাসায় পাঠিয়ে দিবা, তাকে কিসের জন্য তুমি তাকে সতর্ক করবা? রিমোট কমপ্লিকেশনে কি মায়ের পরবর্তীতে কি হতে পারে? তার লং টার্মে ব্লাড প্রেশার হাই থাকতে পারে, তার লং টার্মে কিডনি ড্যামেজ হতে পারে, এবং পরবর্তী প্রেগন্যান্সিতে আবার তার প্রি-এক্লাম্পসিয়া হতে পারে, এবং তার অ্যাব্রাপশিয়া প্লেসেন্টা হতে পারে। আমার মনে এরপরে শুধু কেস আছে, তাই না? হ্যাঁ কেস। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা বলো এই পর্যন্ত আমি যেটুক বললাম প্রি-এক্লাম্পসিয়ার ক্লিনিক্যাল ফিচার, প্রি-এক্লাম্পসিয়ার প্যাথোজেনেসিস, হাবিজাবি কিছু জিনিসপত্র, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এগুলো সবই ক্রস কোয়েশ্চেনে, যেভাবে আসতে পারে আমি সেভাবেই তোমাদেরকে প্রশ্নটা বলেছি আর কি, ক্রস কোয়েশ্চেনে। লাইক
কয় টাইপের হতে পারে ক্লিনিক্যালি, তুমি কেন এটাকে, তুমি তো ডায়াগনোসিসে বলবা যেটা সিভিয়ার, তোমাকে জিজ্ঞেস করবে যে জাস্টিফাই ইওর ডায়াগনোসিস, তুমি কেন সিভিয়ার বলছো, কি কি অর্গান ড্যামেজ হতে পারে, এটা জিজ্ঞেস করবে ক্রস কোয়েশ্চনে। এজন্য আমি এতক্ষণ এগুলো বললাম। আচ্ছা, কেস প্রেজেন্টেশনটা হচ্ছে আমি আগে যেটা বললাম যে তোমরা ফার্স্ট তো পেশেন্টটাকে দেখবা, দেখে কিভাবে আন্দাজ করতে পারবা যেটা একটা প্রি এক্লাম্পসিয়ার পেশেন্ট। পেশেন্টের পা অনেক সোলেন থাকবে, ফেসটা অনেক পাফি থাকবে, শরীরে জমে যাবে, এটা দেখেই তোমরা বুঝতে পারবা যে এটা একটা প্রি এক্লাম্পসিয়ার পেশেন্ট, একদম গ্রসলি বুঝতে পারবা। এবং যেহেতু শুধুমাত্র সিভিয়ার প্রি এক্লাম্পসিয়ার পেশেন্টগুলো হাসপাতালে আসে, সেহেতু সিভিয়ার হলে এদের ইডিমাটা একদম গ্রস থাকে। তাহলে এটা হচ্ছে তোমরা কিভাবে চোখে দেখে চিনতে পারবা। এরপর তোমরা শুরু করবা কিভাবে, পার্টিকুলারসে আলাদা করে কিছু বলার নেই, প্রেজেন্টিং কমপ্লেন্টসে কি কি থাকতে পারে, যে কোনো তার শুরুতেই হচ্ছে হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া ফর সার্টেন উইকস, সোয়েলিং ওভার দ্য অ্যাঙ্কেলস ফর সার্টেন ডেজ। এখানে পেশেন্ট সোয়েলিং ওভার দ্য অ্যাঙ্কেলস না বলে বলতে পারে যে জেনারেলাইজ সোয়েলিং, এটা ডিপেন্ড করে, জাস্ট সোয়েলিংটা খেয়াল রাখো, এরপর কোথায় সোয়েলিং তার উপর ভিত্তি করে তোমরা লিখবা। তার সাথে সিভিয়ার যেহেতু অর্গান ডিসফাংশনের সাইন সিম্পটম থাকতে পারে, যেমন হেডেক, ব্লারিং ভিশন, এপিগ্যাস্ট্রিক পেইন, এছাড়া পেশেন্ট বলতে পারে যে ইনক্রিজ ইউরিন আউটপুট ইত্যাদি। তাহলে এই হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেন্টে এই কয়টা আসবে। অ্যামেনোরিয়া তো থাকবেই, তারপর সবার আগে পেশেন্ট কি খেয়াল করবে যে হাত পা ফুলে যাচ্ছে, কয়েকদিন পর দেখবে তার মাথা ব্যথা হচ্ছে, চোখে ঝাপসা দেখতেছে, পেট ব্যথা হইতে পারে, প্রস্রাব কমে যাচ্ছে, এগুলো হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেন্ট। আচ্ছা, এই কয়টা বেশি সাধারণত থাকে না। এখন হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, আগের দিনের মতোই আমি শুধু যেটা চেঞ্জ হচ্ছে নরমাল অন্যান্য কেস থেকে শুধু সেটা আমি লাল দিয়ে এবং বোল্ড করে লিখেছি। আচ্ছা, এখন স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, she has been amenorrheic for dash certain weeks, she had regular or irregular ANC PNC এটা জিজ্ঞেস করে লিখবা, she had proper immunization জিজ্ঞেস করে লিখবা, her antenatal period was uneventful until for the last few days she noticed, কি কি নোটিস করেছে সে, swelling over both ankles, এবং সোয়েলিংটা আস্তে আস্তে মুখে পেটে চলে গিয়েছে, she also developed headache, blurring of vision, there may be shortness of breath, there may be epigastric pain, there may be decreased urine output, যেটাই থাকে তোমরা সাইন সিম্পটম গুলো পেশেন্টটা শুনে শুনে সাথে মিলিয়ে প্রিএক্লাম্পসিয়াতে যেটা থাকবে এটা মিলিয়ে মিলিয়ে লিখবা। এবং এরপর কিছু কথা যেগুলো না লিখলে হবে না, যে ফিভার নাই, বার্নিং অফ মিচুরেশন নাই, কাফ পেইন নাই, ব্রেস্ট মানে এগুলো সব হিস্ট্রিতে লিখতে হয়। আর বাওয়েল ব্লাডার হ্যাবিট নরমাল আছে। আচ্ছা, বাওয়েলটা এখানে নরমাল আসলে নাও থাকতে পারে, কারণ ইউরিন আউটপুটটা ডিক্রিজ করতে পারে। আর শি ইজ নট এ নোন ডিএম অর এইচটেন। এখন এখানে একটা কথা আছে, তার তো আগে থেকেও ব্লাড প্রেশার থাকতে পারে, যদি থাকে তাহলে লিখবা শি ইজ এ নোন কেস অফ হাইপারটেনশন। এটা যা থাকে তাই লিখবা, কোনো কিছু বানায় বানায় লিখবা না, বাট খেয়াল রাখবা যে কোনো কিছু যেন তোমার ডায়াগনোসিসের এগেইনস্টে চলে না যায়। এমন যদি কিছু থাকে যে ডায়াগনোসিসকে মানে ফালায় দেয় না, তাহলে লিখতে পারো, বাট যদি এমন এগেইনস্টে চলে যায় তাছাড়া লিখবা না। তাহলে যাই হোক, এই পয়েন্টগুলো মানে প্রেজেন্টিং কমপ্লেন্টস যেগুলো ছিল ওগুলাই এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে চেঞ্জ হবে। আচ্ছা, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস আমি কি বললাম, যে তার হচ্ছে আগের প্রেগন্যান্সিতে প্রবলেম বা তার আগে হাইপারটেনশন থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রিতে আগের ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, এবং অবস্টেট্রিক হিস্ট্রিতে মোস্ট লাইকলি সে প্রিমি গ্র্যাভিডা হবে এবং নালিপ্যারা হবে, নালিপ্যারা এবং গ্র্যাভিডা। আর ফ্যামিলি হিস্ট্রিতে থাকতে পারে যা আগে হয়েছে। আর এছাড়া হিস্ট্রির বাকি পয়েন্টে খুব একটা কিছু নাড়াচাড়া করার নেই। এখন আসি আমরা এক্সামিনেশনে। এক্সামিনেশনটা খুব মনোযোগ দিয়ে, কারণ এখানে খুব ইম্পর্টেন্ট দুইটা ক্রস কোয়েশ্চেন পড়ে। আচ্ছা, জেনারেল এক্সামিনেশন, ফার্স্টে বডি বিল্ড, তোমরা দেখবা যে পেশেন্ট ইউজুয়ালি ওবিস, মানে তোমরা তো দূর থেকে তোর গায়ে হাত দিয়ে টিপে দেখছো না, তো তোমরা তো বুঝছো না যেটা কি ইডিমার জন্য সোয়েলিং না এমনি, বডি বিল্ড হচ্ছে ওবিস। আর পালস, রেসপিরেটরি রেট, টেম্পারেচার নরমাল থাকে, কারণ পেশেন্ট গুলো স্টেবল থাকে। ব্লাড প্রেশারটা দেখো, ব্লাড প্রেশারটা আমরা কি জেনেছি, সিভিয়ারে কত হয়, 160/110 এর বেশি হয়, কিন্তু তোমাদের লং কেসে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এর চেয়ে কম পাবা, সাপোজ 130/80 পাবা বা 140/90 পাবা, যেটা পাবা সেটাই লিখতে হবে, উল্টা পাল্টা বানায় লিখবা না। কেন? কারণ দেখো, তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার পেশেন্টের ব্লাড প্রেশার কত পেয়েছো, তুমি বললা যে ম্যাডাম আমি পেয়েছি 150/100, তখন ম্যাডাম বলবে যে কিন্তু তুমি তো লিখেছো সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া থেকে এমন থাকে,
তুমি বলছো না ম্যাডাম থাকে না। তারপর ম্যাডাম জিজ্ঞেস করবে তো তাহলে কি তুমি ডায়াগনোসিস ভুল লিখেছো? তুমি বলছো না না আমি ভুল লিখিনি। তাহলে ম্যাডাম জিজ্ঞেস করবে যে তাহলে কেন তোমার কথার সাথে পেশেন্টের প্রেশার মিলছে না? তুমি বলবো যে ম্যাডাম দ্য পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য হসপিটাল few days back. Since then she has received medication, anti-hypertensive medication. সে হাসপাতালে ভর্তি হয়েছে এই কমপ্লেনগুলো 3-4 দিন আগে। এর মধ্যে অলরেডি সে ওষুধ খেয়েছে এবং ওষুধ খেয়েছে দেখে তার এখন আর প্রেশার নেই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা যেন মিস না হয়, অথবা বানিয়ে 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 তোমরা যেন প্রেশার বেশি লিখে না দাও। এখানে এই পার্টটা সবাইকে টেস্ট করবে যে তুমি বুঝতে পেরেছো কিনা বা তোমার ওই লেভেলের মানে মাথা কাজ করেছিল কিনা লংগেস্ট লেখার সময়, মাথা ঠান্ডা রেখে এটা খেয়াল রাখতে হবে। এখানে যদিও লেখা আছে অনেক বেশি প্রেশার, নট নেসেসারি যে তোমার পেশেন্টের প্রেশার বেশি থাকবে। এখানে একটা কোয়েশ্চেন তুমি ইনভাইট করতে পারবা। আচ্ছা, তারপর ইডিমা পাবা তুমি জেনারেল এক্সামিনেশনে। এভাবে লিখতে হবে ওভার বোথ মিডল ম্যালিওলাস, অলসো ওভার বোথ শিন অফ টিবিয়া, দেয়ার ইজ অলসো ফেশিয়াল পাফিনেস। জন্ডিস থাকতে পারে যদি লিভার ইনভলভ থাকে। আর আমরা কি জানি পেশেন্টের হাতে যদি ক্যানুলা থাকে, ক্যাথেটার থাকে, এটা অবশ্যই লিখতে হয় দেয়ার ইজ ক্যানুলা ইন সিটু, দ্য পেশেন্ট ইজ ক্যাথেটারাইজড। যখন তোমরা বলবো যে পেশেন্ট ইজ ক্যাথেটারাইজড, প্রিএক্লামশিয়া অথবা এক্লামশিয়া, এই পেশেন্টগুলো অলওয়েজ ক্যাথেটারাইজ থাকে। এবং তোমাকে জেনারেল এক্সামিনেশনে অবশ্যই বলতে হবে দ্য পেশেন্ট ইজ ক্যাথেটারাইজড, এবং তখন তোমাকে জিজ্ঞেস করবে যে পেশেন্ট কেন ক্যাথেটারাইজড। এটা খুবই ইম্পর্টেন্ট দিয়ে মনে রাখো। আমরা একটু পরে যখন ট্রিটমেন্ট করব আমরা একটা ওষুধ দেখব, প্রিএক্লামশিয়া, সিভিয়ার প্রিএক্লামশিয়া আর এক্লামশিয়া দুইটাতেই এই ওষুধটা দেওয়া হয়, ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে ইট ডিক্রিসেস দ্য ইউরিন আউটপুট, এবং খুব বেশি ডিক্রিজ করে দিলে এটা রেনাল ড্যামেজ করে ফেলতে পারে। এজন্য পেশেন্টের ইউরিন আউটপুট খুব বেশি কমে যাচ্ছে কিনা এটা মনিটর করার জন্য আমরা এই পেশেন্টগুলোকে ক্যাথেটারাইজ করে রাখি। Patient probably is on magnesium sulfate which may cause oliguria and renal damage. তাহলে এটা মনিটর করার জন্য। এছাড়া আমরা প্রিএক্লামশিয়া এক্লামশিয়ার কোয়েশ্চেন হচ্ছে শক। শক হলেও তো আমরা শক মনিটর করি কিভাবে? আমরা যে শক হলে ফ্লুইড দিব না, আইভি ফ্লুইড, আমরা কিভাবে বুঝবো যে পেশেন্টের ফ্লুইড স্ট্যাটাস ঠিক আছে? তার ইউরিন আউটপুট দেখে দেখবো যে তার ফ্লুইড স্ট্যাটাস ঠিক আছে। এছাড়া আরেকটা জিনিস, প্রিএক্লামশিয়া এক্লামশিয়াতে যেহেতু প্রোটিন একদম কমে যায় প্রোটিনের কারণে, সব মানে ব্লাডের সব ফ্লুইড এসকেপ করে বের হয়ে যায় এক্সট্রা সেলুলার এক্সট্রা ভাস্কুলার স্পেসে। সো তার ইউরিন আউটপুটও কমে যায়, এজন্যই কমে যায়। সো সহজ কথা, আমরা তাকে যে ফ্লুইড থেরাপি দিব বা তার শকের কি অবস্থা এটা দেখার জন্যই মেইনলি আমরা পেশেন্টকে ক্যাথেটারাইজ করব। তাহলে জেনারেল এক্সামিনেশন থেকে দুইটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পেশেন্টের ব্লাড প্রেশার কেন এখন নরমাল এবং পেশেন্টটা কেন এখন ক্যাথেটারাইজড। আদার পয়েন্টস নরমাল হতে পারে বাট লিখে রাখবা তোমার লং কেস খাতায়, মুখে না বললেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, এক্সামিনেশন অফ, আচ্ছা জেনারেল এক্সামিনেশনের পর সিস্টেমিক এক্সামিনেশন, এবং আমি প্রথম দিনই বলেছিলাম যে কোন দুইটা সিস্টেম মেইনলি এক্সামিন করতে হয়, সিভিএস এবং রেসপিরেটরি সিস্টেম। সিভিএস তোমার নরমাল পেতে পারো, বাট রেসপিরেটরি সিস্টেমে देयर উইল বি সাইন্স অফ পালমোনারি ইডিমা, বায়োল্যাটারাল বেসাল ক্রেপিটেশন। আচ্ছা অ্যাকচুয়ালি এটা তো অ্যাকচুয়ালি সিভিএস এ করে, যাই হোক বুঝতে পারছো তোমরা, বায়োল্যাটারাল বেসাল ক্রেপিটেশন পেতে পারো। আচ্ছা, এখন হচ্ছে অবস্টেট্রিক এক্সামিনেশন। অবস্টেট্রিক এক্সামিনেশন ইন্সপেকশনে সবই নরমাল, জাস্ট স্কিন টেন্স থাকবে, কেন? ডিউ টু অ্যাসাইটিস, ডিউ টু অ্যাসাইটিস। আর পালপেশনেও তুমি সবই নরমাল পাইতে পারো মোস্ট কমনলি, কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম কি, প্ল্যাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়, এজন্য বাচ্চা ব্লাড পায় কম, বাচ্চা কম ব্লাড পায়। বাচ্চা কম ব্লাড পেলে একটা কি হয়, আইইউজিআর হয়। আবার বাচ্চা যদি ব্লাড পায় তাহলে বাচ্চা রেনাল ব্লাড ফ্লো কম হয়, বাচ্চা রেনাল ব্লাড ফ্লো কম হলে বাচ্চা ইউরিন আউটপুট কম হয়, আর ইউরিন আউটপুট কম হলে বাচ্চা ইউরিনেট কম করলে অ্যামনিওটিক ফ্লুইডও কম হয়। অ্যামনিওটিক ফ্লুইডকে আমরা কি বলি, অলিগোহাইড্রামনিওস। এই দুইটাই অলিগোহাইড্রামনিওস যদি থাকে অথবা আইওজিআর থাকে, আমরা সিম্পাশিও ফান্ডাল হাইট লেস পাবো, লেস দেন এজ অফ জেস্টেশন। তাহলে অবস্টেট্রিক এক্সামিনেশন অ্যাবডোমিনাল স্কিন টেন্স থাকবে এবং সিম্পাশিও ফান্ডাল হাইট মেবি লেস, এছাড়া বাকি সব নরমাল থাকবে। আর পার ভ্যাজাইনাল এক্সামিনেশন তো করতে দেয় না, বাট জিজ্ঞেস করতে পারে যে পার ভ্যাজাইনাল এক্সামিনেশনে কি পেতে পারো, ভালভ ইডিমা। ভালভাল ইডিমা, ভালভাটা ফুলে সোলেন হয়ে থাকবে, এটা তোমরা বইয়ে ছবি দেখতে পাবা।
ভালভাল ইডিমা। জিজ্ঞেস করো তুমি যদি পারভেজ এক্সামিনেশন করতা কি এক্সপেক্ট করতা, তাহলে এই হচ্ছে এক্সামিনেশন। এরপর হচ্ছে এই যে হিস্ট্রি এক্সামিনেশন গেল, স্যালেন্ট ফিচারে তোমরা সব লিখে দিবে। এখন প্রফেশনাল ডায়াগনোসিসটা কিভাবে লিখবে দেখো। মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ, যত গ্র্যাভিটাই হোক, প্রিমি গ্র্যাভিটা এট হার, যত উইক অফ প্রেগনেন্সি 34 উইক অফ প্রেগনেন্সি উইথ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া অর সিভিয়ার প্রিএক্লাম্পসিক টক্সিমিয়া। এই হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। এভাবে সুন্দর করে লিখবা, এভাবে সুন্দর করে লিখবা। প্রিমি গ্র্যাভিটা এট হার 34 উইকস অফ প্রেগনেন্সি উইথ সিভিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে যে হয়তো কোনো কারণে তার প্রিএক্লাম্পসিয়াতে কোনো কারণে বাচ্চাকে তখন না রেখে সঙ্গে সঙ্গে ডেলিভারি করে দিয়েছে, তাহলে পেশেন্ট এখন পিউরপেরেমি আছে। তখন এভাবে লিখবা যে তোমার সেকেন্ড, ধরো 2 দিন আগে তার ডেলিভারি হয়েছিল, এখন তার নর্মাল পিউরপেরিয়াম, সেকেন্ড ডে অফ নর্মাল পিউরপেরিয়াম ফলোইং যে ডেলিভারি হোক, সাপোজ ধরো সিজারিয়ান সেকশন, ফলোইং সিজারিয়ান সেকশন। কেন সিজারিয়ান করতে হয়েছে? ডিউ টু, দেখো সিজারিয়ান সেকশন কিন্তু প্রিএক্লাম্পসিয়ার জন্য করতে হয় না, সো ডিউ টু প্রিএক্লাম্পসিয়া লিখবা না। প্রিএক্লাম্পসিয়ার কারণে যদি কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন ফিটাল ডিস্ট্রেস যেমন কিছু, তখন করতে হয়। তাহলে সিজারিয়ান সেকশন ডিউ টু ফিটাল ডিস্ট্রেস, তারপর ডিউ টু প্রিএক্লাম্পসিয়া ইন এ প্রিমি গ্রাভিডা এট হার 34 উইকস অফ প্রেগন্যান্সি। এভাবে যাই হোক, এটা আমরা পিউরপেরিয়ামে কেস পাবো আরো ভালো করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে প্রিএক্লাম্পসিয়ার কেসগুলো এভাবে আসে যে এখনো ডেলিভারি হয়নি, প্রিভিডা এট 34 উইক অফ প্রেগন্যান্সি উইথ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, এভাবে। আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তোমরা হাইপারটেনশন ইন প্রেগন্যান্সির বাকি কারণগুলো রাখবা, জেস্টেশনাল হাইপারটেনশন আর ক্রনিক হাইপারটেনশন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। কারণ কি কারণ তোমরা তো এখনো ইনভেস্টিগেশন করোনি, করেছো? ইনভেস্টিগেশন করলে না দেখবে যে তার প্রোটিন আছে, প্রোটিন দেখলেই তখন তুমি কনফার্ম হতে পারবা যেটা প্রিএক্লাম্পসিয়া। ওকে, ঠিক আছে। আর যদি দেখো যে এটা মোর দেন 20 গেছে 20 উইকস, তখন এটা না রাখলেও চলবে, শুধু জেস্টেশন হাইপারটেনশন থাকবে। বাট যদি লেস দেন 20 উইক হয়, তখন আবার এটা বলবা না, তখন শুধু ক্রনিক হাইপারটেনশন বলবা। আচ্ছা, এখন আমি এই পর্যন্তই তোমাদের লং কেসের খাতায় লিখতে হবে। তাহলে লং কেসের খাতায় এতটুকু লেখার পর তোমাদের, মানে লং কেসের খাতায় তোমরা যদি টাইম পাও আরো লিখবা, ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট লিখতে পারো, বাট নট নেসেসারি। ইউজুয়ালি এই পর্যন্ত একটা কেস প্রেজেন্ট করতে হয়, একটা কেস সবসময় ডিডি পর্যন্ত প্রেজেন্ট করতে হয় ইউজুয়ালি। আর ইনভেস্টিগেশন কি কি করতে চাও সেটা দিয়ে রাখতে পারো, সমস্যা নেই, বাট এই পর্যন্ত লিখতে হয়। আচ্ছা এখন, আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে ইনভেস্টিগেশন কিন্তু অলরেডি বলে দিয়েছি, নাথিং নিউ, ব্লাড, ইউরিন এবং অপথ্যালমোস্কোপি। এখানে জাস্ট জিজ্ঞেস করতে পারে যে এক্সপেক্টেড ফাইন্ডিং কি, এটা ইউজুয়ালি জিজ্ঞেস করে না। সিরাম ক্রিয়েটিনিন 1 এর বেশি হয়, সিরাম ইউরিক অ্যাসিড 4.5 এর বেশি হয়, আর এএসটি এলটি এলিভেটেড থাকে, এলটিটা মোর দেন 70 থাকে। আর আচ্ছা, কোয়াগুলেশন প্রোফাইলটা নিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে কোয়াগুলেশন প্রোফাইল কি সবার করবা? না, only if platelet count is less than 1 lakh, শুধু তখন কোয়াগুলেশন প্রোফাইলটা করব, এছাড়া না করলে চলবে, বাট তোমরা মেনশন করে দিও, সমস্যা নেই। আর ইউরিন আরএমই আর 24 এটা সেম যা ছিল তাই, ইনভেস্টিগেশনে নাথিং নিউ। এখন হচ্ছে ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ম্যানেজমেন্টটা কিছু ব্রড হেডিং আছে, এই ব্রড হেডিং গুলা আমি একটু বড় করে লিখেছি, দেখো। বেসিক্যালি এটা ট্রিটমেন্ট হচ্ছে সিম্পটোম্যাটিক। তুমি যদি হাইপারটেনশনটাকে কমায় ফেলো, তাইলেই হচ্ছে পেশেন্টের বাকি সব প্রবলেম চলে যাবে ইভেন্চুয়ালি, আস্তে আস্তে আস্তে। এটা কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্ট, এটা সিম্পটোম্যাটিক ম্যানেজমেন্ট। আচ্ছা, অ্যাডমিশন এটা মেজর না, দেখো আমি আগে মেজর গুলো দেখাচ্ছি। রেস্ট এন্ড ডায়েট, মনিটরিং অফ ব্লাড প্রেশার রেগুলারলি, স্টার্টিং অ্যান্টিহাইপারটেনসিভ, স্টার্টিং ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে পেশেন্ট ভালো হইলে, স্টেবল হইলে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট, অর্থাৎ বাচ্চা বের করব কখন, আর লাস্টে বাচ্চা ভালো আছে কিনা। আচ্ছা, এটা বাচ্চা বের করার আগেই হবে আর কি, বাচ্চা বের হওয়ার আগে আমি দেখবো যে অ্যাসেসমেন্ট অফ ফিটাল ওয়েলবিং। তাহলে আবার বলছি ব্রড হেডিং গুলা।
ফার্স্টে তুমি পেশেন্টকে অ্যাডমিট করবা, অ্যাডমিট করেই সঙ্গে সঙ্গে তার যদি কোনো মানে অ্যালার্মিং সাইন সিম্পটম থাকে তখন তাকে রিসাসিটেট করবা। মানে তুমি তো যে কোনো পেশেন্টকে ফার্স্টে এবিসি দেখে নিবা তার সব ঠিক আছে নাকি, এবিসি ঠিক থাকলে রিসাসিটেট করবা যদি দরকার হয়। তবে এই প্রিএক্লাম্পসিয়াতে সাধারণত এদের অবস্থা এত খারাপ থাকে না। যাই হোক, তারপর পেশেন্টকে অ্যাডমিট করে তাকে রেস্ট দিবা, তাকে একটা সুন্দর ডায়েট প্ল্যান করে দিবা, তাকে নিয়মিত মনিটর করবা। কি মনিটর করবা? ব্লাড প্রেশার মনিটর করবা, এছাড়া কিছু ইনভেস্টিগেশন করবা রেগুলারলি। তারপরে তাকে কি কি ট্রিটমেন্ট দিবা? তার হাইপারটেনশনের ট্রিটমেন্ট শুরু করবা, তাকে ম্যাগনেসিয়াম সালফেট দিবা, তার বাচ্চা ভালো আছে কিনা সেটা দেখবা। আর যদি মনে হয় যে বাচ্চা ডেলিভারি করার দরকার তাহলে তখন বা ডেলিভারি করার সময় হয়ে তখন ডেলিভার করবা। তাহলে ব্রড হেডিংগুলো আরেকবার ভালো করে দেখে নাও। আমি এগুলো বড় করে যেগুলো লিখছিলাম সেগুলোই। এখন ব্রড হেডিং গুলো মাথায় নিয়ে আমরা এখন একটু সবগুলো পয়েন্ট একবার করে টাচ করে যাই। ফার্স্ট অ্যাডমিট, তারপর রেস্ট, মনিটর বিপি কয়বার? 4 টাইমস ডেইলি, অ্যাট লিস্ট 4 টাইমস, মানে 6 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর। কিছু টেস্ট আমি পেশেন্টকে করাবো সপ্তাহে 3 বার। ওই টেস্টগুলো ওই টেস্টগুলো যে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ওগুলাই, নতুন কিছু না। এরপর পেশেন্টকে অ্যান্টি হাইপারটেনসিভ স্টার্ট করব, ম্যাগনেসিয়াম সালফেট স্টার্ট করব, তবে যদি ইন্ডিকেশন থাকে, ইফ ইন্ডিকেটেড। কি ইন্ডিকেশন এটা তোমাকে জিজ্ঞেস করবে ক্রস কোশ্চেন, এটা আমরা একটু পরেই দেখছি। ইফ পসিবল প্লিজ ওয়েট টিল ফুল টার্ম, যদি কোনো প্রবলেম না থাকে, কোনো কারণ না থাকে, তাহলে ফুল টার্ম পর্যন্ত ওয়েট করা যায়। এটারও কিছু ইন্ডিকেশন আছে, এটা আমরা দেখছি একটু পরে। এরপর টার্ম হয়ে গেলে বা সময় হয়ে গেলে ডেলিভারি করব। এছাড়া নিয়মিত ফিটাল ওয়েলবিং অ্যাসেস করব। তাহলে আবার বলি, অ্যাডমিট করব পেশেন্টকে, প্রয়োজন হলে রিসাসিটেট করব, পেশেন্টকে বলবো যে আপনি রেস্টে থাকেন মা, তাকে কিছু ডায়েট প্ল্যান ঠিক করে দিব, আমরা ডেইলি তার কিছু এক্সামিনেশন করব। কি এক্সামিনেশন? তার ইডিমাটা টেস্ট করব, ইডিমার কি অবস্থা, তার ব্লাড প্রেশারটা চেক করব ডেইলি, তাকে নিয়মিত টেস্ট করাবো সপ্তাহে 3 বার। কি টেস্ট করাবো? ওই টেস্টগুলো যেগুলো বললাম। তাকে কি ট্রিটমেন্ট দিব? আমি এখন শুরুতেই অ্যান্টি হাইপারটেনসিভ করব, এবং প্রয়োজন হলে ইন্ডিকেশন থাকলে ম্যাগনেসিয়াম সালফেট স্টার্ট করব, নিয়মিত তার বাচ্চা ভালো আছে কিনা দেখব, এবং প্রয়োজন যখনই হবে তখনই বাচ্চা ডেলিভার করব। কিন্তু যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা 36 সপ্তাহ পর্যন্ত ওয়েট করব। এই হচ্ছে ম্যানেজমেন্ট আউটলাইন। এখন প্রত্যেকটা নিয়ে খুব পিন পয়েন্ট ক্রস কোয়েশ্চেন করা হবে। ফার্স্টে রেস্ট, মাকে কিভাবে রেস্ট নিতে বলবা? নট অ্যাবসলিউট বেড রেস্ট। আমরা কোন একটা ক্লাসে, সম্ভবত সেটা ছিল প্ল্যাসেন্টা প্রিভিয়া, সেখানে আমরা অ্যাবসলিউট বেড রেস্টের কথা বলেছিলাম। সেখানে বলেছিলাম যে না, বিছানা থেকে বাথরুম করার জন্য বের হবে না। বাট এখানে অ্যাবসলিউট বেড রেস্ট না, জাস্ট বেড রেস্ট। বাথরুমে যাওয়ার জন্য সে উঠতে পারে, সমস্যা নেই। নট অ্যাবসলিউট বেড রেস্ট। পারপাস কি? ম্যাডাম জিজ্ঞেস করবে পেশেন্টকে কেন, মানে রোগী জিজ্ঞেস করবে যে আমার তো বাসায় অনেক কাজ, আমি তো রেস্টে থাকলে হবে না, বা আমার তো হাসপাতালে থাকলে হবে না। তাকে কিভাবে তুমি কাউন্সিল করবে? এই কারণে যে ইমপ্রুভ ব্লাড ফ্লো টু দ্য কিডনি আর ইমপ্রুভ ব্লাড ফ্লো টু ইউটেরাস এন্ড প্লেসেন্টা। এগুলো হলেই কিন্তু আলটিমেটলি মানে প্রিএক্লাম্পসিয়ার যে প্যাথোজেনেসিস ওইটাকে ট্যাকেল দেওয়া সম্ভব হবে যদি আমি ব্লাড ফ্লোটা ইমপ্রুভ করতে পারি। সব ট্রিটমেন্টের পাশাপাশি যদি রেস্টে থাকি তাহলে তার এই যে কিডনিতে ব্লাড ফ্লো ভালো হবে, ইউটেরাস এবং প্লেসেন্টা ব্লাড ফ্লো ভালো হবে, আলটিমেটলি তার ব্লাড প্রেশার কমে আসবে। ও মানে ওষুধ তো খাচ্ছে, তার ব্লাড প্রেশারও এমনিতেও কমে আসবে, এখানে আরেকটু ভালো মতো কমবে। তাহলে রেস্টটা কেন নিবা? ফর ইমপ্রুভ ব্লাড ফ্লো টু কিডনি, ইউটেরাস এন্ড প্লাসেন্টা। এরপরে ক্রস কোয়েশ্চেনটা কি? তাকে কি ডায়েট দিবা? ম্যানেজমেন্টের বড় পার্ট তো ছিল ডায়েট। কি ডায়েট দিবা? তার প্রোটিন ইউরিয়া হচ্ছে না, অনেক প্রোটিন বের হয়ে যাচ্ছে, সো অ্যাডেকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন দিতে হবে তাকে, এনশিওর করতে হবে অ্যাট লিস্ট 100 গ্রাম প্রোটিন পার ডে। তার ডায়েট চার্টটা এভাবে ঠিক করে দিতে হবে। সল্ট এন্ড ফ্লুইড নিয়ে জিজ্ঞেস করবে যে ইডিমার একটা কারণ হচ্ছে যে তার যেহেতু ফ্লুইড মানে মানে এখানে ইডিমার কারণ হচ্ছে সল্ট এন্ড ওয়াটার রিটেনশন, প্লাস মানে ওই তো তার যেহেতু হাইপোপ্রোটিনেমিয়া হয়েছে এজন্য কিডনি বেশি বেশি করে সল্ট ওয়াটার রিটেনশন করছে, এবং কলেরাল অসমোটিক প্রেসার কমে গেছে। যাই হোক, সব মিলায় তার শরীরে সল্ট ওয়াটার। তখন ম্যাডাম জিজ্ঞেস করবে যে তার মানে কি তুমি তাকে সল্ট এবং ওয়াটার রেস্ট্রিক্ট করে দিবা? তো বলতে হবে না, আই উইল নট রেস্ট্রিক্ট বাট কন্ট্রোল করতে বলবো।
ডায়েটিশিয়ান ঠিক করে দিবে যে এতটুকু খাবে, এর বেশি না। মানে সল্ট ওয়াটার একদম বন্ধ থাকবে না, বাট কন্ট্রোল থাকবে। তাহলে ডায়েট নিয়ে খুবই সহজ। প্রোটিন নিয়ে একটা কোয়েশ্চেন করবে যে কতটুকু, 100 গ্রাম পার ডে। আর সল্ট এন্ড ওয়াটার নিয়ে প্রশ্ন করবে যে রেস্ট্রিক্ট করব না, বাট কন্ট্রোল করব। এরপরে প্রশ্ন করবে কি যে দ্য পেশেন্ট হ্যাজ ইডিমা, তুমি ইডিমা ম্যানেজমেন্টের জন্য কি করবা? তোমার প্রথম অ্যান্সার হবে যে, মানে ইডিমা ম্যানেজমেন্টের জন্য কি করবো, তোমার প্রথম অ্যান্সার হবে যে ম্যাডাম, আমরা যদি পেশেন্টকে হাইপারটেনশন ট্রিট করি, তার রেনাল ডিসফাংশন ঠিক হয়ে যাবে, তার ইডিমাও কমে যাবে, আমাদের ইডিমার জন্য আলাদা কিছু করতে হবে না। তখন ম্যাডাম বলবে যে অনেক পেশেন্টকে তো আমরা ডায়ুরেটিক দেই ইডিমা থাকার পর। কখন আমরা ডায়ুরেটিক দিব? অনলি ইফ পেশেন্ট হ্যাজ, দেখো কখন দিব শুধু ডায়ুরেটিক, পেশেন্ট হ্যাজ হার্ট ফেলিওর, পেশেন্ট হ্যাজ পালমোনারি ইডিমা, ম্যাসিভ এন্ড জেনারেলাইজড ইডিমা, এই তিনটা বললে হবে। মানে তার কোনো অর্গানে যদি বেশি ফ্লুইড জমে যায়, যেমন হার্ট ফেলিওর হয়ে যায়, পালমোনারি ইডিমা হয়ে যায়, এগুলো যদি হয় ইডিমার কারণে, তখন আমরা তাকে জাস্ট ডাইরেক্ট দিব। আবার জিজ্ঞেস করবো যে আমরা কেন ঢালাও ভাবে সবাইকে ডাইরেক্ট দেই না, কেন দেই না সবাইকে ঢালাও ভাবে ডাইরেটিক? এটা কারণ হচ্ছে ডাইরেটিক কি করবে, ব্লাড ভলিউম কমিয়ে দিবে। এমনিতেই কিন্তু পেশেন্টের ব্লাড ভলিউম কম, কারণ কি তার প্রোটিন, প্লাজমা প্রোটিন কম থাকার কারণে তার ব্লাড ভেসেল থেকে বের হয়ে গেছে, এজন্য তার ইডিমা দেখা দিয়েছে। এর মধ্যে আমরা যদি আরো ডাইরেটিক দিয়ে ব্লাড ভলিউম আরো কমে যাবে, তখন তার ফিটাল ব্লাড ফ্লো আরো কমবে, ব্লাড ভলিউম কম হলে ফিটাল ব্লাড ফ্লো আরো কমবে, ফিটাল ডিস্ট্রেস আরো বাড়বে। আমরা তাইলে কেন সবাইকে ঢালাও ভাবে ডাইরেটিক দেই না প্রিএক্লাম্পসিয়া হলে? ইট ফার্দার increases the blood volume and that causes further fetal placental insufficiency। এবং কখন ডাইরেটিক দিব? যদি শুধুমাত্র হার্ট ফেলিওর থাকে, যদি পালমোনারি ইডিমা থাকে, যদি ম্যাসিভ অর জেনারেলাইজড ইডিমা থাকে। তাহলে এই গেল ক্রস কোয়েশ্চেন মানে রিগার্ডিং কি কি মেডিকেশন। আচ্ছা, এরপর প্রশ্ন করবে যে কি কি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ তুমি ইউজ করবা। কি কি অ্যান্টি হাইপারটেনসিভ, এটা আমরা সবাই জানি, ল্যাবেটালল, হাইড্রোলাজিন, নিফেডিপিন, আলফা মিথাইল ডোপা। এই অর্ডারে বললে ভালো, কারণ ল্যাবেটালল মোস্ট কমনলি ইউজ করা হয়। আলফা মিথাইল ডোপা যদিও একসময় ইউজ করা হতো, এটার অনেক সাইড এফেক্টের জন্য এটা ইউজ করা কম হয়। নরমালি ডিএমসিএইচ এ বা ভালো বড় সরকারি হাসপাতালগুলোতে ল্যাবেটালল ইউজ করা হয়। আবার জিজ্ঞেস করতে পারে যে কোনটা কি, এটা আলফা বিটা ব্লকার, হাইড্রোলাজিন ভেসোডাইলেটর, নিফেডিপিন হচ্ছে সিসিবি। এটা না, মানে এটা আসলে জিজ্ঞেস করবেন, এটা আমি এমনি। আচ্ছা, আমরা তখন ম্যাডাম বলবে কি, আমরা নরমালি একটা পেশেন্টকে হাইপারটেনশন হলে তো অন্যান্য ড্রাগ দিই, যেমন এসি ইনহিবিটর দেই, এআরবি দেই, এখানে কেন দিচ্ছি না, কেন শুধু এগুলোই দিচ্ছি? কারণ দিস আর নট teratogenic, but these drugs are absolutely contraindicated due to their high teratogenic effect। তাহলে কি কি ড্রাগ দিবা? একটা ড্রাগের নাম বলতে বললে বলবা যে ল্যাবেটালল হাইপারটেনশন। সেকেন্ড একটা ড্রাগের নাম বললে বলবা নিফেডিপিন। আলফা মিথাইল ডোপাটা বলতে পারো, কারণ এটা অনেক একটা ক্লাসিক ড্রাগ। এগুলো কেন ইউজ করা হবে? কারণ এরা নট টেরাটোজেনিক। ল্যাবেটাললের ডোজটা জিজ্ঞেস করতে পারে, যদিও আমাদের ক্লাসের সময় ম্যাডাম বলেছিল যে এগুলোর ডোজ জিজ্ঞেস করবে না, এটা তোমরা একটু দেখে নিতে পারো ল্যাবেটাললের ডোজটা কত। আমি এখানে দেইনি, আমার নিজেরও খেয়াল নেই। আচ্ছা, এরপরে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কখন ম্যাগনেসিয়াম সালফেট দিবে? একটা প্রিএক্লাম্পসিয়া বা একটা সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার পেশেন্টকে কখন ম্যাগনেসিয়াম সালফেট আমরা দিব? এই প্রশ্নটা করার উদ্দেশ্যটা কি? নরমালি ম্যাগনেসিয়াম সালফেট কখন দেয়া হয়? নরমালি ম্যাগনেসিয়াম সালফেট দেয়া হয় এক্লাম্পসিয়াতে। এবং এক্লাম্পসিয়াতে কি হয়, মানে ইউনিক কনভালশন হয়। এই কনভালশন কন্ট্রোল করার জন্য মেইনলি এক্লাম্পসিয়াতে ম্যাগনেসিয়াম সালফেট দেয়া হয়। কিন্তু আমরা কি লং কেসে এক্লাম্পসিয়ার পেশেন্ট বেশি পাবো না, কারণ এক্লাম্পসিয়া একটা ইমার্জেন্সি কেস। আমরা বেশিরভাগই পাবো প্রি এক্লাম্পসিয়ার পেশেন্ট। তারপরও প্রি এক্লাম্পসিয়ার পেশেন্টগুলোর ম্যানেজমেন্টে ম্যাগনেসিয়াম সালফেট আছে, কিন্তু সব সময় ম্যাগনেসিয়াম সালফেট দিতে হয় না। তোমাদেরকে জিজ্ঞেস করবে যে কখন ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে, খুবই ভালো করে দেখে নাও কখন দিতে হবে। যদি প্রেসার 160 মিলিমিটার মার্কারি বেশি হয়, এবং ওই যে ওগুলা সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া সাইন থাকলে, হেডেক, ব্লাডিং অফ ভিশন, এপিগ্যাস্ট্রিক পেইন, হেল্প সিনড্রোম ইত্যাদি। সহজ কথা, প্রিএক্লাম্পসিয়ার পেশেন্ট যদি মাইল্ড হয় দরকার নাই, সিভিয়ার হয়, যে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া যেটা আমরা অনেকবার করে বললাম
কখন কখন সিভিয়ার বলবো, তখনই আমরা পুরো ট্রিটমেন্টের সাথে ম্যাগসালফ অ্যাড করব, ম্যাগনেসিয়াম সালফেট অ্যাড করব। ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার এটা। তাইলে ম্যাগনেসিয়াম সালফেট কখন দিব? শুধুমাত্র যদি সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া হয়, শুধু তখন আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিব। আমরা নরমাল প্রিএক্লাম্পসিয়াতে আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিব না, ঠিক আছে? এবং তোমরা এইভাবে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া দিব, তোমরা এইভাবে বললো যে ব্লাড প্রেসার যদি এত হয়, হেডেক থাকে, ব্যানোভিশন থাকে, এপিক্স পেইন থাকে, এইভাবে। অথবা সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া দিব বলে এগুলো বলে দিবা যে এগুলো এই ফিচারগুলো থাকলে আমরা দিব। আচ্ছা, এটা আসলে লং কেসে জিজ্ঞেস করে না, এটা অস্পিতে জিজ্ঞেস করে, কিন্তু লং কেসে ম্যাগনেসিয়াম সালফেট রিলেটেড একটা অনেক ইম্পর্টেন্ট ধরে। আচ্ছা, এটা আমি একটু বলে দেই, কারণ এটা রিলেটেড অনেক ক্রস কোশ্চেন জিজ্ঞেস করে লং কেসে। আমাদের লাস্ট ফাইনাল প্রফে 72 কে জিজ্ঞেস করেছিল। দেখো, ম্যাগনেসিয়াম সালফেটের ব্র্যান্ড নেম আমাদের দেশে বেক্সিমকো এটাকে নেলেপসিন নামে বিক্রি করে। তো ম্যাডাম ম্যাগনেসিয়াম সালফেট না বলে নেলেপসিন বলেও জিজ্ঞেস করতে পারে যে নেলেপসিন কখন দিবা। নেলেপসিন হচ্ছে বেক্সিমকো ব্র্যান্ড নেম। কখন দিব নেলেপসিন, এটা তো আমরা আগের স্লাইডে দেখলাম। এখন নেলেপসিন কেমন ডোজে দিব? নেলেপসিনের দুইটা ডোজ, একটা হচ্ছে লোডিং ডোজ, একটা হচ্ছে মেইনটেনেন্স ডোজ। লোডিং ডোজ আর মেইনটেনেন্স ডোজ। আচ্ছা, ইউজুয়ালি ডোজটা সাধারণত প্রিএক্লাম্পসিয়ার ক্ষেত্রে জিজ্ঞেস নাও করতে পারে, এমনি জিজ্ঞেস করবে। যাই হোক, লোডিং ডোজটা দেখো টোটাল 10 গ্রাম। এই 10 গ্রামকে আমরা ভাগ করব দুই ভাগে, একদিকে হবে 4, একদিকে হবে 6। একদিকে হবে 4, একদিকে হবে 6। 6 কে আবার দুই ভাগে ভাগ করা হবে, একদিকে হবে 3 আর একদিকে হবে 3। এই যে এটা 4, এই 4 হবে তোমার ইন্ট্রাভেনাস, আর এই যে 6 হবে ইন্ট্রামাসকুলার। এই যে 3 এটা হবে রাইট বাটক, আর এই যে 3 এটা হবে লেফট বাটক। তোমরা কি বুঝতে পারছো যে এই 10 গ্রাম লোডিং ডোজ কিভাবে ভাগ হবে? 4 গ্রাম ইন্ট্রাভেনাস রুটে, 6 গ্রাম যাবে ইন্ট্রামাসকুলার রুটে। এই 6 গ্রামের মধ্যে 3 গ্রাম যাবে রাইট বাটকে ইন্ট্রামাসকুলারলি, 3 গ্রাম যাবে লেফট বাটকে ইন্ট্রামাসকুলারলি। এই হচ্ছে লোডিং ডোজ। আর মেইনটেনেন্স ডোজটা এটা এত জিজ্ঞেস করে না, এটা অল্টারনেটিং বাটকে প্রতি 4 ঘন্টা পর পর, এই 4 ঘন্টায় এই বাটকে, পরের 4 ঘন্টায় এই বাটকে কত করে? 2.5 গ্রাম আইএম। 2.5 গ্রাম আইএম। কতক্ষণ কন্টিনিউ করবা? আচ্ছা, মানে লোডিং ডোজ শুরু করার পর তো মেইনটেনেন্স ডোজ দিবা, মানে সাপোজ তুমি লোডিং ডোজ দিলা, এর 4 ঘন্টা ফার্স্ট মেইনটেনেন্স ডোজ দিবা, এর 4 ঘন্টা পর সেকেন্ড, এর 4 ঘন্টা পর থার্ড, এর 4 ঘন্টা পর ফোর্থ, এভাবে মেইনটেনেন্স চলতে থাকবে। অ্যাট লিস্ট 24 ঘন্টা দিতে হবে, অ্যাট লিস্ট 24 ঘন্টা। কনভালশন ঠিক হয়ে যাওয়া পর্যন্ত অথবা বাচ্চার ডেলিভারি হয়ে যাওয়া পর্যন্ত। হুইচ ওয়ান ইজ লঙ্গার? এটা এখানে আসলে লাগবে না, এটা তোমরা জাস্ট লোডিং ডোজটা খেয়াল রাখো আর মেইনটেনেন্স ডোজটা খেয়াল রাখো যে এখানে 10 ভাগ হয়ে হচ্ছে 4 আর 6 হয়েছে, 6 আবার 2 বাটকে ভাগে গিয়েছে, 4 হচ্ছে আইভি, 6 হচ্ছে আইএম। আইভিটা কিসে দিবা? স্যালাইনে দিবা না, দিবা ডিস্টিল ওয়াটারে দিবা। ক্লিয়ার? আইভি ডিস্টিল ওয়াটারে দিবা। আশা করি ক্লিয়ার তোমরা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা হলো। এরপর ম্যাগনেসিয়াম সালফেটের নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, ওটা কি গেল? হারাই গেল। ও আচ্ছা, এটা তো আমরা করে ফেলেছি। হ্যাঁ, এই যে এই প্রশ্নটা, আমি যে এই প্রশ্নের কথা বলছিলাম যে পেশেন্ট কেন ক্যাথেটারাইজড, ম্যাগনেসিয়াম সালফেটের সাইড ইফেক্টটা জিজ্ঞেস করে অস্পিতে এবং ভাইভাতে। এটা জন্য আমি এখানে ঢুকাইনি, তবে এটার অনেক সাইড ইফেক্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে পেশেন্ট এর ইউরিন আউটপুট কমায় দেয়। সো এই সাইড ইফেক্টটা কতটুকু সিভিয়ার, তার রেনাল ড্যামেজ হতে পারে কিনা, তার জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেটের পেশেন্টদের অবশ্যই সবসময় ক্যাথেটারাইজ করে রাখবো। ম্যাগনেসিয়াম সালফেটের কখন দিব, ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ কত আমরা দেখলাম। তোমরা একটা স্লাইড পড়াইলে আগের স্লাইড ভুলে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই স্লাইডটা তো আমি দিয়ে দিব আবার পরে, তখন তোমরা আশা করি আবার ভিডিও আপলোড হয়ে যাবে কয়েকদিন পর। তোমরা যখন প্রফ চলে আসবে তখন দরকার হলে ভিডিওগুলো একটা
ম্যারাথন বা একটা বিঞ্জ ওয়াচ করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় আর কি। যাই হোক, আচ্ছা এরপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তুমি ম্যাডাম জিজ্ঞেস করবে তুমি একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছো বা ইউনিয়ন সাব সেন্টারে আছো, সেখানে তোমার এত ফ্যাসিলিটি কিছু মনিটর করার, তোমার কাছে জাস্ট ম্যাগনেসিয়াম সালফেট আছে, লেবেটালল আছে বা পেশেন্ট হয়তো কিনে নিয়ে আসছে, তুমি তখন কি করবা? এই যে প্রিএক্লাম্পসিয়ার ম্যানেজমেন্ট বললাম, এটা কিন্তু একটা হাইলি ইকুইপড সেন্টারে করতে হবে। এসেনশিয়াল অবস্টেট্রিক কেয়ার এখানে করলে হবে না, হাইলি ইকুইপড সেন্টারে করতে হবে। যাই হোক, এগুলো একটু অন্যরকম অচেনা ওয়ার্ড, এগুলো এখন থাক। সোজা কথা, এই সব সেন্টারে এটা করা যাবে না। এখানে জাস্ট তুমি কি করবা, তুমি ইমিডিয়েট একটা অ্যাসেসমেন্ট করে পেশেন্টকে জাস্ট 2টা ওষুধের লোডিং ডোজ দিয়ে তাকে হায়ার সেন্টারে পাঠিয়ে দিবা। তাইলে তোমার কাছে তুমি যদি এমন একটা লো সেটিং এ থাকো, তুমি কি করবা, তুমি লেবেটালল দিবা লোডিং ডোজে, ম্যাগনেসিয়াম সালফেট দিবা লোডিং ডোজে, দিয়েই তাকে পাঠিয়ে দিবা হায়ার সেন্টারে, এবং একটা নোট লিখে দিবা, স্যার চালু করেন, একটু তাড়াতাড়ি করেন, মানে দেরি করেন না। যাই হোক, একটু ইনফর্মাল হয়ে গেল, যে স্যার মানে চালু করেন না, মানে স্যার প্লিজ give this patient urgent clinical attention, ঠিক আছে, প্লিজ give this patient urgent clinical attention। তাহলে কি হলো এখানে, প্লিজ give this patient urgent clinical attention। আচ্ছা আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে একটু আগে যে এপিগ্যাস্ট্রিক পেইন হবে। আচ্ছা, লিভার ইনভলভড হয়, লিভার ইনভলভড হয়ে লিভারে হেপাটাইটিস হতে পারে, লিভার এনলার্জমেন্ট হতে পারে, লিভার এনলার্জমেন্ট হয়ে লিভারের ক্যাপসুল স্ট্রেচ হয়, এবং ক্যাপসুল স্ট্রেচ হয়ে এপিগ্যাস্ট্রিক পেইন হয়। আশা করি বুঝতে পারছো, এটা জিজ্ঞেস করবে না আসলে। তাইলে এখন আমরা কি করলাম, মানে আমাদের তো মাকে আমরা সেবা দিলাম, সবই দিলাম, মা কি জিজ্ঞেস করবে যে আমার পেটের বাচ্চাটার কি হবে, আমার পেটের বাচ্চাটা কি হবে। তাহলে আমাদের কিন্তু বাচ্চা এখনো বাকি আছে, বাচ্চাকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব। এখন এই যে এখানে আমি একটু ব্যাক করি, এই যে অ্যাসেসমেন্ট অফ ফিটাল ওয়েলবিং, ফিটাল ওয়েলবিং ম্যানেজ করার জন্য কিছু আছে যেগুলো খালি হাতে না, মানে ইনভেস্টিগেশন না করে করতে পারবো, আর কিছু আছে যেগুলোর জন্য আমাদের কিছু মেশিন লাগবে। খালি হাতে করতে পারবো আমরা ফিটাল হার্ট রেট কাউন্টিং স্টেথোস্কোপ দিয়ে, আর মাকে আমরা বাচ্চার মুভমেন্ট কাউন্ট করতে বলবো। এই মুভমেন্ট কাউন্ট, ফিটাল হার্ট রেট, এগুলো সবকিছু আমরা হিস্ট্রিতে শেষ করেছি, এগুলো কোনটা নরমাল কোনটা অ্যাবনরমাল আজকে বলবো না। আর কিছু টেস্ট আছে, আল্ট্রাসোনোগ্রাম, বায়োফিজিক্যাল প্রোফাইল, কার্ডিওটোকোগ্রাফি, এগুলো হচ্ছে আমরা, এগুলো সবগুলোই ফিটাল অ্যাসেসমেন্টের জন্য। এগুলো অ্যাসেস করে আমরা বাচ্চার অবস্থা সবসময় আপডেটেড থাকবো বাচ্চার অবস্থার সাথে। যাই হোক, এখন মা তো জিজ্ঞেস করবে যে আমার বাচ্চাটা কি হবে, বা তোমার মাথায় তো প্রশ্ন আসতে পারে যে বাচ্চাটাকে ডেলিভারি করাবা কখন, এখনই করাবা নাকি ওয়েট করবা, মানে আগের দিনের মতো এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট হবে, নাকি তুমি হচ্ছে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট অ্যাক্টিভ ইন্টারফারেন্স করবা। দেখো, এটা ডিসাইড করার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, যে আমরা যে পেশেন্টকে এতক্ষণ হাইপারটেনসিভ, এতে তার ব্লাড প্রেশারের কি অবস্থা, এবং এতে তার অন্যান্য সাইন সিমটমের কি অবস্থা, তার ব্লাড প্রেশার কেমন, অন্যান্য সাইন সিমটম কেমন, এসব দেখে আমাদেরকে পেশেন্টটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করতে হবে, সিনারিও এ, সিনারিও বি, সিনারিও সি। দেখো, সিনারিও এ হচ্ছে খুব ভালো, ব্লাড প্রেশার ঠিক আছে, সিমটম আর নাই। সিনারিও বি হচ্ছে ব্লাড প্রেশার একটু বেশি, সিমটমও বেশিরভাগ চলে গেছে কিন্তু পুরোপুরি যায় নাই। আর সিনারিও সি হচ্ছে সবচেয়ে খারাপ, ব্লাড প্রেশার সিভিয়ারলি হাই, অন্যান্য অনেক খারাপ সিমটম এখনো আছে। তাইলে সহজ কথা, সব ভালো, কিছুই ভালো না, 3টা সিনারিওতে ভাগ করলাম। যদি সব ভালো থাকে, ওয়েট টিল 37 উইকস। যদি কিছু ভালো থাকে, অ্যাটলিস্ট 14 সপ্তাহ পর্যন্ত ওয়েট করো, এবং যেন ম্যাচিউর হয় তার জন্য কর্টিকোস্টেরয়েড দাও। আর যদি খুব খারাপ অবস্থা হয়ে যায়, দেরি করবা না, ইমিডিয়েট টার্মিনেশন অফ প্রেগন্যান্সি ইররেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ, যত এইজই থাকুক না কেন শেষ করে ফেলবা প্রেগন্যান্সি এখনই, এবং সিজার প্রোফাইল্যাক্সিস দিবা। তাহলে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম, খুব ভালো থাকলে কি হবে, একটু ভালো থাকলে কি হবে, একদম খারাপ থাকলে কি হবে। একটাতে 6 সপ্তাহ পর্যন্ত ওয়েট করব, একটাতে 34 সপ্তাহ পর্যন্ত ওয়েট করে
বাই দ্যাট টাইম ফিটাল লাং ম্যাচুরেশনের জন্য কর্টিকোস্টেরয়েড দিব, আরেকটাতে ওয়েট করব না, একদম সঙ্গে 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 সঙ্গে। এখন কোনটাতে কি দিব বা কি হবে না হবে বুঝলাম তো। এখন যখন তাইলে সিনারিও এতে কখন আমি ডেলিভারি করব? 37 সপ্তাহ হলে, সিনারিও বিতে 34 সপ্তাহ হলে, সিনারিও সিতে সঙ্গে সঙ্গে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ ডেলিভারি করব। এখন কিভাবে ডেলিভারি করব? নরমালি চেষ্টা করব যেন ভ্যাজাইনাল ডেলিভারি হয়, কিন্তু যদি কিছু ইন্ডিকেশন থাকে তখন আমরা করব সিজারিয়ান সেকশন। এটা পরে দেখাচ্ছি। জিজ্ঞেস করবে যে তুমি পেশেন্টের কিভাবে ডেলিভারি করবা, বা এই পেশেন্টের কেন সিজারিয়ান সেকশন করা হলো। যাই হোক, আগে দেখা যায় ভ্যাজিনাল ডেলিভারি কিভাবে করবা। যদি লেবার স্টার্ট হয়ে যায় তাহলে তো হয়ে গেলই, কিন্তু যদি লেবার স্টার্ট না হয় তখন কি লেবার ইন্ডাকশন করতে হবে। আমরা কি জানি লেবার ইন্ডাকশন কেমনে করে? ফার্স্টে রাপচার অফ মেমব্রেন করে, তারপরে অক্সিটোসিন দিয়ে ইউটেরাসের কন্ট্রাকশন করে, তাই না? কিন্তু কথা আছে, আমরা আগের দিন একটা জিনিস পড়েছিলাম, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট কিভাবে তৈরি হয়, সার্ভাইকাল ইফেসমেন্ট কিভাবে হয়, পড়েছিলাম না? এগুলো যদি না হয় তাহলে কিন্তু বাচ্চা বের হতে পারবে না, তুমি যতই রাপচার অফ মেমব্রেন অক্সিটোসিন করো। এগুলোকে এক কথায় বলা হয় সার্ভাইকাল রাইপেনিং। তাহলে তুমি ইন্ডাকশন তখনই করতে পারবা যদি সার্ভিক্স রাইপ হয়। দেখো ইন্ডাকশন, ইফ সার্ভিক্স ইজ রাইপ তখন লো রাপচার অফ মেমব্রেন উইথ অক্সিটোসিন। যদি সার্ভিক্স রাইপ না হয় তখন সার্ভিক্সটা পাকায় নিতে হবে, রাইপ করে নিতে হবে। এজন্য প্রোস্টাগ্ল্যান্ডিন E2 দিবা। এটা আমি কেন বলছি, অবস ভাইবা জিজ্ঞেস করে যে তুমি কিভাবে বুঝবা যে পেশেন্টের সার্ভিক্সটা রাইপেন হবে, বা তুমি এমনি ওয়ার্ডে আসছো, তুমি কিভাবে বুঝছো যে আমরা পেশেন্টের সার্ভিক্সটা রাইপেনিং করার জন্য কাজ করছি। বলবো যে ম্যাডাম ইন্ট্রাসার্ভাইকালি প্রোস্টাগ্ল্যান্ডিন E2 জেল দেখা যাবে, জেল লাগানো থাকবে ইন্ট্রাসার্ভাইকালি। তখন আমরা বুঝবো যে ডাক্তাররা এই পেশেন্টের সার্ভিক্সটা রাইপেনিং করার চেষ্টা করছে। হোয়াট ইজ রাইপেনিং অফ দ্য সার্ভিক্স? ক্রিয়েশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট এন্ড ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স, এই দুটোই রাইপেনিং অফ দ্য সার্ভিক্স। রাইপেনিং হয়ে গেলেই তুমি তখন রাপচার অফ মেমব্রেন এবং অক্সিটোসিন দিয়ে লেবার ইনজেকশন করতে পারবা। আর লেবার স্টার্ট হয়ে গেলে যদি দরকার হয় অ্যাসিস্ট করতে পারবা, ফোরসেপস, ভেন্টুস, এপিসিওটমি প্রয়োজন অনুসারে। এগুলো আসলে এত এখানে জিজ্ঞেস করবেন, এটা আমি এমনি দিই। আর যাই হোক পেশেন্টকে মনিটর করবা। তাহলে ভ্যাজিনাল ডেলিভারি যদি করতে পারো করবা, ইন্ডাকশন করবা, যদি সার্ভিক্স রাইপেন করার দরকার রাইপেন করবা, তারপর ইন্ডাকশন করবা, তারপর লেবার স্টার্ট হলে দরকার হলে অ্যাসিস্ট করবা, ফোরসেপস অথবা ভেন্টুস বা এপিসিওটমি দিয়ে অ্যাসিস্ট করবা। আর সিজারিয়ান সেকশন, কখন সিজারিয়ান সেকশন করবা? সহজ কথা, এগুলো চেষ্টা করতে করতেই যদি পেশেন্ট খুব খারাপ হয়ে যায় আর ওয়েট করার সময় নেই। কারণ কি, রাপচার অফ মেমব্রেন অক্সিটোসিন দেওয়ার পর ইন্ডাকশন হওয়ার পর বাচ্চা বের হতে কিন্তু প্রায় 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। আবার সার্ভিক্সে তুমি জেল লাগায় দাও, তারপরেও কয়েকদিন সময় লাগে সার্ভিক্স রাইপ হওয়ার জন্য। তো এখানে কিন্তু ওয়েট করতে হচ্ছে ভ্যাজিনাল ডেলিভারির জন্য। বাট তোমার হাতে যদি এত টাইম না থাকে, এর আগেই কিছুটা করতে হয়, তখনই তোমাদেরকে সিজারিয়ান সেকশন করতে হবে। তাইলে ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন কি? দেখো আমি যা বললাম ওইটাই। আর্জেন্ট ট্রিটমেন্ট নিডেড বাট সার্ভিক্স ইজ স্টিল আনরাইপ। সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া ইজ ডেভেলপড বাট ইন্ডাকশন ইজ টেকিং টাইম। এই দুটো তো বুঝলা। আর যদি কোনো কমপ্লিকেশন থাকে, যেমন সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, সিপিডি হয়ে গেছে, বা ম্যাল প্রেজেন্টেশন, এখানে জাস্ট মেইনলি এই দুটো বললেই হবে যে আমি তো চাচ্ছিলাম নর্মাল ডেলিভারি করতে, কিন্তু নর্মাল ডেলিভারিতে যে সময়টা লাগবে সেই সময় আমি ওয়েট করতে পারছি না, তখন আমি সিজারিয়ান সেকশন করব। নেভার সে দ্যাট প্রিএক্লাম্পসিয়া হলে সিজারিয়ান সেকশন করব। যদি এগুলো থাকে শুধু তখনই সিজারিয়ান সেকশন করবে। কারণ সিজারিয়ান সেকশনটা আমাদের দেশে অনেক আনজাস্টিফাইড ভাবে হয়। প্রিএক্লাম্পসিয়া হয়েছে দেখে সিজারিয়ান সেকশন হয়েছে বললে মার্ক অনেক কমায় দিবে, ফেলও করাই দিতে পারে। এবং ডায়াগনোসিস লেখার সময় যখন তোমরা যে কোনো একটা পেশেন্টের মানে লিখবা যে সেকেন্ড ডে অফ পিউরপেরিয়াম ফলোইং সিজারিয়ান সেকশন ডিউ টু, সিজারিয়ান সেকশন ডিউ টু যে একটা ওয়ার্ড লিখবা, সেখানে অবশ্যই সিজারিয়ান সেকশন একটা জাস্টিফাইড, নাহলে কিন্তু তোমার ডায়াগনোসিস ছুঁড়ে ফেলবে। বলবে যে হ্যাঁ বড় হয়তো তখন কিছু হলেই সিজার করে ফেলবে, অ্যাকচুয়াল কারণ তো জানবা না। সো শুধুমাত্র প্রিএক্লাম্পসিয়া হলে সিজার করবা না, এইগুলো থাকলে তারপরে সিজার করবা। ঠিক আছে?
আমার কাছে মনে হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আসলে এত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধরে মানে জাস্ট প্রিএক্লাম্পসিয়া থেকে, মানে প্রিএক্লাম্পসিয়াটা একদমই আসে না, খুবই কম আসে, মানে সবচেয়ে বেশি আসে প্রম, তারপর আসে পিউরপেরিয়াম। কিন্তু পিউরপেরিয়ামের মধ্যেও এক্লাম্পসিয়া প্রিএক্লাম্পসিয়ার পেশেন্ট থাকে, তখন এগুলো সব জিজ্ঞেস করে। আবার প্রিএক্লাম্পসিয়ার পেশেন্টও পিউরলি আসতে পারে, কিন্তু ওখানে এগুলো সবগুলো প্রশ্ন করে। আমি একটা প্রশ্ন বাড়ায় বাড়ায় বলছি না, এই জন্য সব আসলে ইম্পর্টেন্ট। পেশেন্টের বাচ্চা ডেলিভার হয়ে গেল, এরপর পেশেন্টকে কি করবা? বাসায় তো মানে বাসায় যেতে ওয়েট করতে বেশ কিছু ব্যাপার আছে। দেখো, তাকে বাসায় যেতে দেওয়া যাবে না। ওয়াচ পেশেন্ট ক্লোজলি ফর আওয়ার। এই যে আমি একটু আগে বলেছিলাম যে একলা বা কনভালশন ডেভেলপ করতে পারে কখন। আচ্ছা, ম্যানেজমেন্ট ডিউরিং পিউরপেরিয়াম। ফার্স্ট 48 আওয়ার পেশেন্টকে খুব কাছ থেকে দেখতে হবে। কেন? আমি একটু আগে বলেছিলাম কি, কমপ্লিকেশন অফ প্রিএক্লাম্পসিয়া সবচেয়ে কমন এক্লাম্পসিয়া অর্থাৎ কনভালশন। কনভালশন সবচেয়ে কমনলি মানে পিউরপেরিয়ামের সময় সবচেয়ে কমনলি ডেভেলপ করে কখন? ডিউরিং দ্য ফার্স্ট 48 আওয়ার। এই ফার্স্ট 48 আওয়ার ইজ দ্য মোস্ট রিস্কি টাইম টু ডেভেলপ এক্ল্যাম্পটিক কনভালশন। এর জন্য প্রথম 48 ঘন্টা পেশেন্টকে খুব ভালো মতো দেখতে হবে। এরপর ম্যাডাম জিজ্ঞেস করবে যে ডেলিভারি হয়ে যাওয়ার পরও কি অ্যান্টি হাইপারটেনসিভ কন্টিনিউ করবা? জি ম্যাডাম করব। কত করবা? যতদিন পর্যন্ত তার ব্লাড প্রেশার 150/100 নিচে না নামছে ততদিন পর্যন্ত। তখনও যদি হাইপারটেনশন সিভিয়ারে থাকে, মানে কি 100/110 এর উপরে থাকে, ম্যাগনেসিয়ামটা কন্টিনিউ করতে হবে। তাই বললাম, জিজ্ঞেস করতে তুমি কয়দিন তো এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যেগুলো শুরু করেছিল ওগুলো কন্টিনিউ করবে? 150/110 পর্যন্ত। এর নিচে নেমে গেলে এগুলার কন্টিনিউ করব, মানে ওই ল্যাবেটালল কন্টিনিউ করব না। ল্যাবেটাললটা কিন্তু ইন্ট্রাভেনাস দেওয়া লাগে, এটা আমি তখন ডিসকন্টিনিউ করব। এরপর যখন 50/100 হয়ে যাবে ব্লাড প্রেশার, তখন আমি ড্রাগস ওরাল নিফেডিপেনে চলে যাব। তাহলে বুঝতে পারছো পিউরপেরিয়ামে কি হবে? ব্লাড প্রেশার কমে যখন 150/100 হয়ে যাবে, তখন আমি ওরাল নিফেডিপিন দিব। এর আগ পর্যন্ত আমি ল্যাবেটালল আইভি চালিয়ে যাব। তাহলে এই কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আর ম্যাডাম জিজ্ঞেস করবে যে পেশেন্টকে কখন ছুটি দিবা? বাচ্চা হয়ে গেলে এরপর পেশেন্টকে কখন ছুটি দিবা? যখন ব্লাড প্রেশার ইজ ব্যাক টু সেফ লেভেল, ইন্ডিভিজুয়ালাইজড এন্ড প্রোরিয়া হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। সেফ লেভেলটা নিয়ে একটা প্রশ্ন করবে যে সেফ লেভেল নরমাল মানেই সেফ লেভেল না, মানে 120/80 যে সেফ লেভেল এমনটা না। একটা পেশেন্টের প্রি প্রেগনেন্সি ব্লাড প্রেশার কত সেটা আমার জানতে হবে। তার প্রি প্রেগনেন্সি ব্লাড প্রেশার যদি 140/90 থাকে, তাহলে এটাই তার জন্য এখন সেফ। তার প্রি প্রেগনেন্সি যদি 150/100 থাকে, এটাই তার জন্য সেফ। এটা অ্যাচিভ যখনই করে যাবে, তখন আমি তাকে ডিসচার্জ দিতে পারবো। এবং কি বললাম, সেফ মানেই কিন্তু যে সে হাইপার টেনশন তার নাই এমনটা না। তার ব্লাড প্রেশার সেফ, কিন্তু তার ব্লাড প্রেশার এখনো আমরা মেডিসিনে যাকে হাইপার টেনশন বলে সে রেঞ্জে আছে। তখন তাকে বলে দিব যে আপনি বাসায় যে কিছু ওষুধ খাবেন অ্যান্টি হাইপারটেনসিভ, ল্যাবেটালল নিফেডিপিন খাবেন। এগুলো হচ্ছে যে খাবে। আর এটা ইম্পর্টেন্ট যে তুমি কি পিরিয়ড স্টেজে আলফা মিথাইল ডোপা দিবে না দিবে না, কারণ এটা খেলে সিভিয়ার সাইকোসিস হয়। এজন্য আমরা আলফা মিথাইল ডোপা দিব না। কেন আমরা আলফা মিথাইল ডোপা দিব না? টু প্রিভেন্ট সাইকোসিস। আলফা মিথাইল ডোপাটা আমাদের ব্রেইনের সমস্ত পিনিককে কমায় দেয়, এজন্য আমরা সিভিয়ার ডিপ্রেশনে পড়ে যাই। টু প্রিভেন্ট পোস্টপার্টাম ডিপ্রেশন, টু প্রিভেন্ট পোস্টপার্টাম সাইকোসিস। এতক্ষণ যা বললাম এটাই এখানে সামারাইজ করে দেওয়া আছে। এই যে 3টা ক্যাটাগরিতে করেছিলাম, যে রেস্ট, ব্লাড প্রেশার চেক করতে হবে, কিছু করতে হবে, অপথলমোস্কোপি করতে হবে, বাচ্চা ভালো আছে কিনা দেখতে হবে। তারপর যদি সব ভালো হয়ে যায় তখন কি করব? ব্লাড প্রেশার যদি একটু ভালো থাকে, আচ্ছা যাক এখানে আসছি না, এটা তোমরা এখন যদি বই থেকে একবার দেখে নাও আশা করি ইজি হবে। তাহলে এই হচ্ছে প্রি এক্লাম্পসিয়া। এখন প্রি এক্লাম্পসিয়ার প্রিভেনশনের জন্য কি করবা করবে না এটা জাস্ট বললাম। স্ক্রিনিং করতে হবে কিছু, তার হিস্ট্রি, তার ওয়েট, তার ব্লাড প্রেশার এসব হাবিজাবি দেখে তার স্ক্রিনিং করবা। স্ক্রিনিং দেখে যদি মনে হয় যে সে রিস্কে আছে, তখন তাকে কিছু জিনিস বলতে হবে যেগুলো করবেন। তাকে বলবে রেগুলার অ্যান্টিনাটাল কেয়ারে আসবেন, অ্যান্টি থ্রম্বোটিক এজেন্ট দিতে হবে অ্যাসপিরিন, অ্যান্টি কোয়াগুলেন্ট দিতে হবে হেপারিন,
এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ফর কন্ট্রোল অফ হাইপারটেনশন। অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ডায়েট দিব, জিঙ্ক, মানে সুষম ডায়েট দিব, সহজা কথা। তাইলে কি দিব? অ্যান্টিনেটাল কেয়ার তার রেগুলারলি করতে হবে, কিছু ওষুধ দিতে হবে, হেপারিন, অ্যাসপিরিন, তার ডায়েট ঠিক করতে হবে এবং তাকে ক্যালসিয়াম দিতে হবে। এটা যে প্রিভেনশন অফ প্রি এক্লাম্পসিয়া। আচ্ছা, এই হচ্ছে প্রি এক্লাম্পসিয়া। আরেকটা ক্রস কোয়েশ্চেন জিজ্ঞেস করে কেন হেডেক ব্লাডিং মোশন হয়। এটা একটু কঠিন টার্ম, এটা আমি নিজেও আগে জানতাম না। পোস্টেরিয়র রিভার্সিবল এনকেফালোপ্যাথি সিনড্রোম, এটার জন্য হেডেক এবং ব্লাডিং হয়। এটাকে এক কথায় বলা হয় প্রেস, PRES, প্রেস। এটা মনে জিজ্ঞেস করবেন, একটা যে লেক্সে জিজ্ঞেস করছে সে মনে বারে বারে বলছে। আমি এখন যেটা বলছি যে আমাদেরকে এখন যেটা পড়লাম প্রি এক্লাম্পসিয়া, পড়লেই লং কেসের জন্য ইনাফ, শুধু যদি প্রি এক্লাম্পসিয়ার কেস আসে। কিন্তু আমরা পরের দিন মানে পরে আরেকটা কেস পড়বো, পিউরপেরিয়াম লং কেস। পিউরপেরিয়াম কিন্তু একটা ভ্যাস্ট একটা টপিক। যে কোনো ডিজিজ নিয়ে একটা পেশেন্ট পিউরপেরিয়ামে যাইতে পারে। এখন পেশেন্টরা যদি প্রি এক্লাম্পসিয়া থেকে পিউরপেরিয়ামে যায়, তখন কিন্তু পিউরপেরিয়াম ধরার পাশাপাশি প্রি এক্লাম্পসিয়া নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করবে। আবার যদি এক্লাম্পসিয়া থেকে পেশেন্টরা পিউরপেরিয়ামে যায়, তখন কিন্তু এক্লাম্পসিয়া থেকে প্রশ্ন করবে। এক্লাম্পসিয়ার যেহেতু লং কেস আলাদা করে আসে না, এজন্য আমরা যে এত কিছু পড়লাম এটা কিছুই এত ভাবে জানতে হবে না। শুধু এক্লাম্পসিয়া রিলেটেড কি কি ক্রস কোয়েশ্চেন করে, শুধু সেগুলো আমরা একটু কুইকলি জেনে ফেলবো, যেন আমাদের এটা জানা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা জাস্ট জানবো যে হোয়াট ইজ এক্লাম্পসিয়া। সহজ কথা, প্রি এক্লাম্পসিয়া কমপ্লিকেটেড বাই সিজার অর কোমা। সিজার মানে কি? খিঁচুনি বা কনভালশন। গ্রাম দেশে ওই যে প্রেগনেন্ট মহিলাদের যে জিনিসটা হলে বেশি জিন এনে ঝাড়ায় বা হুজুর এনে ঝাড়ায়, খিঁচুনি, ওইটাই হচ্ছে এক্লাম্পসিয়া। তাহলে প্রি এক্লাম্পসিয়া থাকবে, তার সাথে জেনারেলাইজড টনিক-ক্লনিক সিজার অথবা কোমা থাকবে। আর প্রি এক্লাম্পসিয়া থাকা মানে কি? তার হাইপারটেনশন থাকবে, তার প্রোটিনিউরিয়া থাকবে। সো এক্লাম্পসিয়ার পেশেন্টের সাইন, সিম্পটম, ইনভেস্টিগেশন সব একদম প্রি এক্লাম্পসিয়ার মতোই হবে, শুধু একটা জিনিস এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে তার সিজার থাকবে। আর কেন কনভালশন হয় এটা জিজ্ঞেস করে না কখনোই, জাস্ট দিলাম। ব্রেইনে ব্লাড ফ্লো মানে হ্যাম্পার হওয়ার কারণে অ্যানোক্সিয়া হয়। আমরা কি জানি? আমরা যে প্রি এক্লাম্পসিয়ার মানে প্যাথোজেনেসিস পড়েছিলাম, এন্ডোথেলিয়াল ডিসফাংশনের কারণে বিভিন্ন অর্গানে ব্লাড ফ্লো ড্যামেজ হয়। বেসিক্যালি এখানেও ঠিক একই কারণেই ব্রেইনে ব্লাড ফ্লো ড্যামেজ হয় এবং তখনই সেরেব্রাল অ্যানোক্সিয়া হয়ে সিজার হবে। যে কোনো কারণে যদি যে কোনো রোগী যখন দেখবো যে ব্রেন ইনভলভ হয়ে গেছে, তখন এই ফিচারটা দেখা দিবে, সিজার দেখা দিতে পারে। আচ্ছা, when do convulsion or fits occur? এটা কিন্তু আমি একটু একটু বলেছিলাম। আমি কি বলেছিলাম? যে প্রি এক্লাম্পসিয়ার মোস্ট কমন কমপ্লিকেশন ইফ লেফট আনট্রিটেড, সেটা কি? এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়া কখন হতে পারে? লেবারের আগে হতে পারে, লেবারের সময় হতে পারে, লেবারের পরে ফার্স্ট 48 আওয়ারে বেশি হয় থাকে। এটাকে এটাই when convulsion or fits occur, antepartum, ইনপার্টাম, পোস্টপার্টাম। তার মানে পেশেন্টের প্রথম খিঁচুনি লেবারের আগে শুরু হতে পারে, তখন তাকে বলবো অ্যান্টেপার্টাম। প্রথম খিঁচুনি লেবারের সময় শুরু হতে, ওটাকে বলবো ইন্টারপার্টাম। প্রথম খিঁচুনি লেবারের পরে শুনে উইদিন ফার্স্ট 48 আওয়ার্স এ মোস্ট হয়, তখন আমরা সেটাকে বলবো পোস্টপার্টাম। এটা এতটা জিজ্ঞেস করে না, জাস্ট যদি জিজ্ঞেস করে জাস্ট দেখে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে। এরপর স্টেজেস অফ কনভালশন অর এক্লাম্পসিয়া, এটাও জিজ্ঞেস করে না। এটা বেসিক্যালি মেডিসিনের কোয়েশ্চেনের সাথে মিলে যায়। যে কোনো কনভালশনে 4টা স্টেজ আছে। মনিটরি স্টেজ, যার আগে মানে পেশেন্ট খারাপ লাগা শুরু করে, তার চোখ রোল হওয়া শুরু করে। টনিক স্টেজ, এই স্টেজটা সবচেয়ে খারাপ। কেন? এই স্টেজে পুরো শরীরের সব মাসেল একদম স্পাজমোডিক হয়ে যায়, খিচ ধরে যায়, পুরো বডি লাইক ফ্রিজ হয়ে যায়, রেসপিরেশন বন্ধ হয়ে যায়, তার কোনো রেসপিরেশন হয় না, তার দাঁত আর 2 দাঁতের মাঝে জিহ্বা চাপা পড়ে জিহ্বা কেটেও যেতে পারে। তাহলে হোল বডি মাসেল কন্ট্রাক্টেড, টাং বাইট, টিথ ক্লেন্সড, সিজেশন অফ রেসপিরেশন অথবা সায়ানোসিস। আর এরপর হচ্ছে ক্লোনিক স্টেজ। এটা হচ্ছে যেটা আমরা মানে 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 পেশেন্টরা যে এমন এমন করে ঝাঁকাতে শুরু করে, এই যে ঝাঁকুনি যে দেয় পেশেন্টরা কনভালশনের পেশেন্ট, ওইটাই ক্লোনিক স্টেজ। আর এরপর পেশেন্ট বেশ কিছুক্ষণ আনকনশিয়াস বা কোমাটোজ থাকবে। তাহলে কি? ক্লোনিক স্টেজে পুরো শরীর একদম খিচ মেরে যাবে, খিচ মারার পর ক্লোনিক স্টেজে পুরো শরীর ঝাঁকাঝাঁকি শুরু করবে, লাস্টে হবে কোমা।
এটা জিজ্ঞেস করে না, এত জিজ্ঞেস করতে পারে যদি খুব বেশি তেল থাকে কোনো টিচারের তখন। আচ্ছা, কজেস জিজ্ঞেস করবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে এক্লাম্পসিয়ার একটা পেশেন্টের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হবে, অথবা আরেকভাবে জিজ্ঞেস করবে যে কজেস অফ কনভালশন ডিউরিং প্রেগন্যান্সি। যে কোনো ব্রেইনের প্রবলেম, এনকেফালাইটিস, মেনিনজাইটিস, ব্রেন টিউমার, সেরেব্রাল ভেনাস থ্রম্বোসিস, আর এছাড়া যে কোনো কারণে যদি এপিলেপসি হয়ে থাকে, তাহলে ব্রেইনের যে কোনো রোগ, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ব্রেন টিউমার, এপিলেপসি, এগুলো হলে প্রেগন্যান্সির সময় কনভালশন হতে পারে আদার দেন এক্লাম্পসিয়া। ক্লিনিক্যাল বলে দিয়েছে, এটা কিছু বলবো না। ইনভেস্টিগেশন একদম সেম। ম্যানেজমেন্ট গোল, এখানে ম্যানেজমেন্ট গোল হচ্ছে এটা, এখানে পেশেন্টটা যেহেতু কনভালশন অবস্থায় আসে বা আনকনশিয়াস হয়ে আসে, শুরুতে রিসাসিটেট করতে হবে। মানে কি, আমাদের এবিসি ম্যানেজমেন্ট করতে হবে, এআরওয়ে ব্রিদিং সার্কুলেশন ম্যানেজমেন্ট করে তারপরে কনভালশন ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে হাইপারটেনশন ম্যানেজমেন্ট করতে হবে, বেবি ডেলিভার করতে হবে, আর ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন করতে হবে। এখন একটা জিনিস আমরা প্রিএক্লাম্পসিয়া কি পড়েছিলাম, যে কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়েট করে 37 সপ্তাহ হলে বাচ্চা ডেলিভার করতে পারি, কিন্তু এক্লাম্পসিয়াতে আমাদের ওয়েট করার সময় খুব একটা বেশি নেই। কনভালশনটা শুরু হওয়ার 6 থেকে 8 ঘন্টার মধ্যেই বাচ্চা ডেলিভার করে ফেলতে হবে। প্রশ্ন করবে এভাবে, কনভালশন শুরু হওয়ার পর ম্যাক্সিমাম কত ঘন্টা তুমি ওয়েট করতে পারবা বাচ্চা ডেলিভারি করা পর্যন্ত? ম্যাক্সিমাম 6 থেকে 8 ঘন্টা। এই 6 থেকে 8 ঘন্টা চেষ্টা করবো যে টু কন্ট্রোল কনভালশন। যদি কন্ট্রোল হয়ে যায় কনভালশন, তখন বাচ্চা ডেলিভার করে দিবা। যদি কন্ট্রোল না হয় কনভালশন, তাহলে বাচ্চা ডেলিভার করে দিবা। কোনো কিছু করার সম্ভাবনা, মানে কোনো কিছু করার নাই, এখানে মা আগে। কারণ মা সবসময় যে কোনো প্রেগনেন্সিতে মা আগে। মা বেঁচে থাকলে মা আরো বাচ্চা প্রসব করতে পারবেন, মা থাকলে মা তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন। কিন্তু যদি বাচ্চাটা, আমরা যদি মায়ের দিকে না তাকিয়ে বাচ্চা ডেলিভারি করার দিকে মন দিই, মা থাকবে না আর, প্লাস বাচ্চাটা একটা মা হারা অবস্থায় বড় হবে। তো ফ্যামিলি বা শ্বশুর শাশুড়ি বা হাজবেন্ড যদিও বাচ্চাকে প্রায়োরিটি দিতে চায়, কিন্তু বাচ্চার কথা চিন্তা করে এবং একটা মায়ের জীবনের কথা চিন্তা করে আমাদেরকে অবশ্যই মাকে প্রায়োরিটি দিতে হবে। যা একটু বেশি ইমোশনাল কথা বললাম, সমস্যা নাই। আচ্ছা, ম্যানেজমেন্ট, এটা ম্যানেজমেন্টটা জিজ্ঞেস করবে না, জাস্ট এখানে হচ্ছে ওইটা শাউট ফর হেল্প। তারপরে যেহেতু এর খিঁচুনি, যে কোনো খিঁচুনির পেশেন্টকেই লেফট ল্যাটারাল করে হেড এন্ডটাকে মাথা থেকে একটু নিচু করে দিতে হবে। রিসাসিটেশন করতে হবে, এবিসি, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, সঙ্গে সঙ্গে কনভালসেন্ট ড্রাগ যেটা ম্যাগসালফ, ম্যাগনেসিয়াম সালফেট স্টার্ট করতে হবে, অ্যান্টি হাইপারটেনসিভ শুরু করতে হবে, আর কিছু সাপোর্টিভ। এখানে আমি আর বেশি কিছু বলছি না। তাহলে একটা পেশেন্ট আসলো, খিঁচুনি হচ্ছে, তার খিঁচুনি হচ্ছে, অথবা সে আনকনশিয়াস, পেশেন্ট পার্টি বললো যে তার খিঁচুনি হয়েছিল, সঙ্গে সঙ্গে শাউট ফর হেল্প। 5-6 জন ডাক্তার সঙ্গে সঙ্গে এগিয়ে আসবে। কেউ একজন এবিসি ম্যানেজমেন্ট করবে, কেউ একজন তার এয়ারওয়ে চেক করবে, কেউ একজন তাকে ইনটিউবেশন করবে, কেউ একজন তাকে আম্বু ব্যাগ দিয়ে করবে, কেউ একজন তাকে আইভি ফ্লুইড লাগাবে, কেউ একজন ব্লাডের জন্য পাঠাবে, একজন অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ দেওয়া স্টার্ট করবে, একজন অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়া স্টার্ট করবে। টিম অ্যাপ্রোচে শাউট ফর হেল্প সবাই মিলে একসাথে হচ্ছে মানে বেসিক ইয়ে অফ ম্যানেজমেন্ট। এরপর এসবের উদ্দেশ্য কি, পেশেন্টকে স্টেবিলাইজ করা। এরপর পেশেন্ট যখন স্টেবল হয়ে যাবে, তারপর দেখো স্টেবল হয়ে গেলে তখন আমরা অবস্টেট্রিক ট্রিটমেন্ট করব। সাধারণত এই পেশেন্ট গুলো এত বেশি শরীরে মানে খিঁচুনি হয়, বেশিরভাগ পেশেন্ট লেবারে চলে যায়। যদি লেবারে চলে যায় তো হলোই, সম্ভব হলে আমরা মানে এআরএম দিয়ে, অক্সিটোসিন দিয়ে, ফোর্সেপ দিয়ে আমরা ভ্যাজিনাল ডেলিভারি করব। আর যদি সিজারিয়ান সেকশন হয়, তাহলে যদি কোনো ইন্ডিকেশন থাকে, আর পেশেন্ট নট ইন লেবার, পেশেন্ট নট ইন, আমরা কি ছিলাম, আমরা এক্লাম্পসিয়া হলে সর্বোচ্চ কতক্ষণ ওয়েট করতে পারবো? 6 থেকে 8 ঘন্টা। এই 6 থেকে 8 ঘন্টা আমরা কি কি চেষ্টা করব? দুইটা জিনিস চেষ্টা করব, টু কন্ট্রোল দ্য সিজার, টু ইনডিউস দ্য লেবার। 6 থেকে 8 ঘন্টার মধ্যে যদি সিজার কন্ট্রোল হয়ে যায়, তারপরে বাচ্চার দিকে তাকাবো। বাচ্চা টার্ম হোক অথবা প্রিটার্ম হোক, শুধু তখনই। আচ্ছা, যদি টার্ম হয় তখন আমরা ডেলিভার করে ফেলবো। আর আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যদিও বলেছে যে ফিটস কন্ট্রোল হলে যদি প্রিটার্ম হয় তাহলে ওয়েট করতে পারবো। এখানে ওয়েটের পরিমাণ খুব বেশি সময় না,
আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টেরয়েড থেরাপি দিয়ে তার ডেলিভারিটা শুরু করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এটা হচ্ছে যে যদি 6 থেকে 8 ঘন্টা, মানে যদি তার কনভালশন থেমে যায়, কিন্তু 6 থেকে 8 ঘন্টার মধ্যে কনভালশন থামলো না, তখন আমাদের কিছু করার নেই, আমরা ডেলিভারি করে দিব, সঙ্গে সঙ্গে সিজারিয়ান সেকশন করে দিব। এরপর বাচ্চা যদি জীবিত থাকে তাকে সঙ্গে সঙ্গে আমরা নিওনেটাল আইসিইউ লিখিয়ে দিয়ে ওইটা বাকি ম্যানেজমেন্ট ওখানে করব। আর বাচ্চা ডেড হলে আমরা চেষ্টা করব যে সিজারিয়ান সেকশন না করতে, কারণ একবার সিজারিয়ান সেকশন করলে মা আরো 2 বছর আগে প্রেগনেন্ট হতে পারবে না। এজন্য মাকে আমরা যেন সে দ্রুত আবার প্রেগনেন্ট হতে পারে, তখন আমরা তাকে ভাবে মানে চেষ্টা করব যে ডেড ফিটাসটাকে ভ্যাজিনাল ডেলিভারি করে বের করে নিয়ে আসার জন্য। এটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ অপারেশন, ডিস্ট্রাকটিভ অপারেশন। আর অথবা অনেক সময় আজকাল সিজারিয়ান সেকশন করে, কারণ ডিস্ট্রাকটিভ অপারেশন করতেও অনেক সময় লাগে। সেই সময়ের মধ্যে যদি 6 থেকে 8 ঘন্টা পার হয়ে যায় তাহলে কিন্তু মা মারা যাবে। তাহলে আমি একটু বেশি মানে কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে ফেলেছি, আমি জিনিসটা আরেকবার ক্লিয়ার করছি। শাউট ফর হেল্প করবা, অ্যান্টি কনভালসেন্ট দিবা, আচ্ছা এবিসি করবা, এবিসি ম্যানেজমেন্ট করবা, অ্যান্টি কনভালসেন্ট দিবা, তারপরে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ দিবা, পেশেন্ট স্টেবিলাইজ হবে বা স্টেবিলাইজ না হবে। 6 থেকে 8 ঘন্টা সর্বোচ্চ ওয়েট করবা। এর মধ্যে যদি কন্ট্রোল হয়ে যায় ফিটস, তারপরে বাচ্চা যদি টার্মে থাকে তাহলে তখনই বাচ্চা ডেলিভারি করে ফেলবা। যদি বাচ্চা তখনও টার্মে না আসে, স্টেরয়েড দিয়ে বাচ্চার লাং ম্যাচিউর করে আর্লিয়েস্ট পসিবল ডেলিভারি করা দেওয়ার চেষ্টা করবা। আর ডেড হলে ওটা গেল। 6 থেকে 8 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো ফিটস কন্ট্রোল হয় নাই, জাস্ট ডু ইট, জাস্ট ডেলিভারি করে ফেলো। সিজারিয়ান সেকশন ইন্ডিকেশন থাকলে সিজারিয়ান সেকশন করবা, না থাকলে নরমাল ভ্যাজিনাল ডেলিভারির মাধ্যমে করবা। আচ্ছা গেল, শেষ। তাহলে এটাই একটা প্রশ্ন যে how long to wait from onset of convulsion before termination of pregnancy or delivery of the baby? How long to wait from onset of convulsion before termination of pregnancy, delivery of baby? Maximum 6 to 8 hours, যদি না হয় কমপ্লিকেশন হবে। কমপ্লিকেশন কি কি এটা মুখস্থের জিনিস, এটা আমি আর বলছি না, আমার কাছে মনে হয় যে আজকের কিছু বলার নেই, অনেক বেশি সবার মাথা গরম হয়ে গেছে। তো এই হচ্ছে এক্লাম্পসিয়া থেকে যতটুকু লং কেসের জন্য না জানলেই নয়। আশা করি যে আমি ক্লিয়ারলি বুঝাইতে পেরেছি। এখন আমার আর কিছু বলার নেই। আচ্ছা আমি প্রশ্ন নিব, এখন শুধু প্রশ্নই নিব, আর কিছু বলার নেই। এটা অ্যানাউন্স করে দিচ্ছি ঈদের আগে, এটা লাস্ট ক্লাস আমার। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হচ্ছে ঈদের পরে আবার আমি সম্ভবত ঈদের পর ক্লাস শুরু করব আবার। দ্রুত প্রম আর পিউরপেরিয়াম এই দুটো পড়িয়ে দিলে অবজের লং কেস শেষ হয়ে যাবে, তারপর আমরা গাইনি লং কেস শুরু করে ফেলবো। আশা করি আগামী মাসের 15-16 তারিখের মধ্যেই অবজেন গাইনি লং কেস সব শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ অনেক, মানে অনেক অনেক ধৈর্য নিয়ে শোনার জন্য। তাহলে এখন আজকে পুরো ক্লাসে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই করতে পারেন। থ্যাংক ইউ।